হ্যালো স্টুডেন্টস, প্রবর্তনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই জানো যে আগামী 31শে আগস্ট থেকে আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রামটা শুরু হতে যাচ্ছে। তো এরই পরিপ্রেক্ষিতে তোমাদের সাথে কিছু গাইডলাইনমূলক কথাবার্তা শেয়ার করা উচিত ছিল, বা স্টুডেন্টদেরও অনেক কিছু জিজ্ঞাসা থাকে। তো আজকের এই সেশনটা মূলত গাইডলাইন সেশন। তোমাদের সাথে আছে আমি মুরসালিন। আমি হচ্ছে শিবলি সাদিক। আশা করি তোমরা সবাই আমাদেরকে চেনো। আমি হচ্ছে ফিজিক্স পড়াবো তোমাদেরকে, আর আমি তো ম্যাথ পড়াবো। তো ঠিক আছে, চলো আজকের সেশনটা আমরা স্টার্ট করে দিই। ওকে, তো অনেকের প্রশ্ন থাকে, আসো ভিতরে আসো। অনেকের প্রশ্ন থাকে যে আসলে ইঞ্জিনিয়ারিং এর জন্য কি পড়া উচিত। হ্যাঁ, তোমার অনেকে বলে যে শুধু বই পড়লেই হয়ে যায়, আবার বলে যে না, বইয়ের সাথে সাথে তোমাকে অ্যাডভান্স জিনিসপত্র পড়তে হবে কিনা। দেখো, বইয়ের বাইরে আসলে কোনো প্রশ্ন আসে না, তোমার 100% কোশ্চেনই বই থেকে আসবে। বাট তুমি বুকে হাত দিয়ে বলো, তোমাকে যদি বই থেকে একটা অঙ্ক করতে দিই, তুমি কি এখন পারবা? বইয়ের অঙ্কই কিন্তু ঘুরায় ফিরে পেঁচায় টেঁচায় অনেক কিছু করা যায়। যেমন ধরো যে আমি চাইলে একাধিক চ্যাপ্টারের কনসেপ্ট মিক্স করে একটা অঙ্ক দিতে পারি। তো এই জিনিসগুলো কিন্তু স্টুডেন্টদের কাছে নতুন, এবং তারা কিন্তু ইউজুয়ালি হয় কি, আলাদা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা অঙ্ক সবাই করতে পারে, বাট যখনই মিক্সড কনসেপ্টের অঙ্ক চলে আসে তখন কিন্তু ঝামেলা হয়ে যায়। তো এই জন্যে আমাদের অ্যাডমিশন টাইমে আমরা নর্মালি যেগুলো করি, কিছু ট্রিক্স থাকে, কিছু কৌশল থাকে। তো এই কৌশলগুলো আমরা ক্লাসে শেয়ার করি। হ্যাঁ, একটা স্টুডেন্ট যদি বই পড়ে, বইয়ের সব কিছু যদি পারে, তাহলে তার প্রিপারেশনটা ভালো। বাট তারপরেও তার যদি কিছু ট্রিক্স জানা থাকে, কিছু কৌশল জানা থাকে, তাহলে কিন্তু প্রিপারেশনটা আরো বেশি ভালো হয়। তো পড়ার সিকোয়েন্সটা কি? পড়ার সিকোয়েন্সটা হচ্ছে গিয়ে, প্রথমে আমাদের ক্লাস লেকচারটা তুমি দেখবা। ক্লাস লেকচারে আমরা যা যা পড়াচ্ছি সেগুলো তুমি ফলো করবা। ক্লাস লেকচারের পাশাপাশি তুমি ক্লাস নোট যেটা আছে সেটা পড়বা। এরপরে তুমি চলে যাবা মেইন টেক্সট বুকে। ঠিক আছে, তুমি চাইলে এখানে কোশ্চেন ব্যাংকটা একবার রিভিউ করে নিতে পারো, জাস্ট একবার দেখে নিতে পারো যে কি টাইপের কোশ্চেন আসতেছে, প্রিভিয়াস ইয়ারে কি ধরনের কোশ্চেন আসতেছে একটা চ্যাপ্টার থেকে, এটা দেখে নিতে পারো। দেন তুমি তোমার টেক্সট বুক থেকে ওই টাইপের অঙ্ক সবগুলা যতগুলো আছে সবগুলো করে ফেলবা। করার পরে তারপরে তুমি কি করবা, প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আছে সেগুলো সমাধান করবা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, লট অফ প্র্যাকটিস রিকোয়ার্ড। এখানে প্রচুর পরিমাণে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো এইটা হচ্ছে কি তোমার পড়ার সিকোয়েন্স। বইয়ের পাশাপাশি ক্লাস নোট এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ইট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। এরপরে যেটা নিয়ে আমরা কথা বলবো, দেখো সেটা হচ্ছে এর আগের বছরে আমরা যদি সার্কুলারটা একটু অ্যানালাইসিস করি, তো আমাদের প্রশ্নগুলো কেমন আসে কোন ভার্সিটিতে। আমি মূলত হচ্ছে বুয়েট, চুয়েট, কুয়েট এবং রুয়েট, আমাদের মেইন যে চারটে ইউনিভার্সিটি, এই চারটে ইউনিভার্সিটির মার্কিংগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। বাট দেখি আমরা একটু কোয়েশ্চেনগুলো। দেখো, বুয়েটের ক্ষেত্রে কিন্তু তারা শুধুমাত্র রিটেন এক্সাম নেয় না, এখন কিন্তু প্রিলি এক্সাম হয়। তো প্রিলিটা কিন্তু হচ্ছে তোমাদের 100 মার্কের একটা এক্সাম হবে। 100 মার্কের মধ্যে হচ্ছে 34 থাকবে ম্যাথে, ফিজিক্সে থাকবে হচ্ছে তোমার 33, এবং বাকিটা হচ্ছে তোমার কেমিস্ট্রি 33। তো টোটাল তুমি 1 ঘন্টা সময় পাবা, অর্থাৎ এক একটা এমসিকিউর জন্য তোমরা মাত্র 36 সেকেন্ডের মতো সময় পাচ্ছ। তো এরকম প্রিলি অ্যাটেন্ড করার পরে প্রত্যেকটা শিফট থেকে আলাদা 3 থেকে 4টা শিফট পরীক্ষা হবে। শিফট থেকে তারপরে তোমাদের আসলে বাছাই করা হবে রিটেন এক্সামের জন্য, যেখানে তোমাকে 2 ঘন্টার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এই 3টে সাবজেক্টে টোটাল হচ্ছে 40টা কোয়েশ্চেন হচ্ছে আনসার করতে হবে। ঠিক আছে, এর আগের বছরে যদি আমরা অ্যানালিসিসটা করি, তো চুয়েটের ক্ষেত্রে যদি দেখি, চুয়েটে কিন্তু এর আগের বার 2.5 ঘন্টার মধ্যে হচ্ছে রিটেন পরীক্ষা নিয়েছিল। এর আগে কিন্তু কিছু বিগত কয়েক বছর ধরে চুয়েট, কুয়েট এবং রুয়েট হচ্ছে একসাথে মিক্স করা ছিল, বাট এর আগের বছর থেকে তোমাদের এরা কিন্তু আবার আলাদা হয়ে গেছে। এবং আমরা আশা রাখতেই পারি এবারও হচ্ছে তোমার চুয়েট, কুয়েট এবং রুয়েট এই 3টা ইউনিভার্সিটি আলাদাভাবেই পরীক্ষা নেবে, এবং মোরলেস প্যাটার্নটা এমন হওয়ারই চান্স বেশি। যদি আলাদা কিছু হয় তো তারা কিন্তু তাদের প্রসপেক্টাসে আগে থেকে বলে দিবে। ঠিক আছে, তো এই যে চুয়েটের যে রিটেন পরীক্ষার কথা যদি বলি, সেটা হচ্ছে 500 মার্কসের, এবং এটা হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের পাশাপাশি তোমাকে কিন্তু ইংলিশে হচ্ছে প্রিপারেশন নিতে হবে। বুয়েট বাদে বাকি 3টা ইউনিভার্সিটিতে কিন্তু তোমাকে এক্সট্রা হবে ইংলিশটা একটু পড়ে নিতে হবে তোমাদের। আগের কোয়েশ্চেন ব্যাংকে যদি অ্যানালাইসিস করো তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, কুয়েটের ক্ষেত্রে যদি দেখি আমরা, কুয়েট কিন্তু আবার রিটেন পরীক্ষা নেয় না, সম্পূর্ণটাই এমসিকিউ ভিত্তিক পরীক্ষা নিচ্ছে, যেটা হচ্ছে 500 মার্কের পরীক্ষা, এবং এখানে কিন্তু তারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে পরীক্ষা নেয়। এবং রুয়েটের ক্ষেত্রে এর আগেরবার যেটা করেছে, তারা বুয়েটের মতো স্টাইল ফলো করেছে, যেখানে 100 মার্কস তারা হচ্ছে প্রিলি নিয়েছে। বাট আমি একটু আগে বললাম যে বুয়েট প্রিলিতে কিন্তু ইংলিশ বলতে কিছু নাই, বাট রুয়েট কিন্তু এই 3টা সাবজেক্টের পাশাপাশি ইংলিশও 10 মার্কের অ্যাড করেছিল এই প্রিলিতে। ঠিক আছে, এরপরে এখান থেকে বাছাই করা কিছু স্টুডেন্টকে নিয়ে ফাইনালি হচ্ছে রিটেন এক্সাম হয় একটা। এবং এখানে একটা খুবই সুন্দর একটা জিনিস দেখো, খেয়াল করে দেখতে বুঝতে পারবা যে বুয়েটের ক্ষেত্রে যে কোয়েশ্চেনগুলো হয় সেটা যে স্ট্যান্ডার্ড, মোটামুটি রুয়েটের স্ট্যান্ডার্ডগুলো মোটামুটি সেমই, বাট একটু হলেও ইজিয়ার কোয়েশ্চেন হয়। বাট তারপরও তুমি কিন্তু সময় বেশি পাচ্ছ। এখানে 350 মার্কের জন্য তুমি আসলে সময় পাচ্ছ 2.5 ঘন্টা।
অনেকে ধারণা করেছিল হয়তো বা কোশ্চেন অনেক লেংথি হবে, ব্যাপারটা কিন্তু সেরকম হয়নি, মোর অর লেস সেম টাইপের কোশ্চেন এসেছে, বাট তুমি কিন্তু অ্যাকচুয়ালি টাইমটা বেশি পাচ্ছ এখানে। তো যাই হোক, সবসময় তোমরা ট্রাই করবা, ভাইয়া যেটা একটু আগে বললো যে আমাদের প্র্যাকটিসটা বেশি করতে হবে, শুধুমাত্র প্র্যাকটিসটা করলেই হবে না, ম্যাথটা পারলেই হবে না, খুব দ্রুত সময়ের মধ্যে তোমাকে ম্যাথটা অ্যাকচুয়ালি সলভ করতে হবে, ঠিক আছে? তো এর পাশাপাশি শুধুমাত্র এই চারটাই কিন্তু ইউনিভার্সিটি না, এর পাশাপাশি তোমরা কিন্তু অনেকগুলো হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি আছে, এই চারটাতে কারো যদি দুর্ভাগ্যবশত চান্স নাও হয় তোমরা কিন্তু সেগুলোতে পড়তে পারবে। আদারওয়াইজ হচ্ছে অনেকগুলো যেমন এমআইএসটি, আইইউটি, এগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট তোমাদের দেওয়া হয়। তো এই চারটি ইউনিভার্সিটির মধ্যে যদি আমি কথা বলি তাহলে তোমাদের টোটাল কিন্তু অলমোস্ট 4,500 সিট আছে শুধুমাত্র এই চারটা মেজর ইউনিভার্সিটিতে, ঠিক আছে? তো বুয়েট আগের বছর যদি সার্কেল অনুসারে বুয়েটে হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক সিট, যেটাতে 1305টা, এক্সট্রা হচ্ছে 2-3টা আসন আছে যেটা হচ্ছে সংরক্ষিত, এই কারণে সেটা আমি এখানে ধরে নিই। সংরক্ষিত আসনে শুধুমাত্র ক্ষুদ্র নিগোষ্ঠী যারা তাদের থেকে স্টুডেন্ট নেওয়া হয়। এরপরে হচ্ছে কুয়েটের হচ্ছে 1060, রুয়েটের 1230 এবং হচ্ছে চুয়েটের জন্য 920, টোটাল এই 4,500টা সিট কিন্তু সিট তোমাদের জন্য বরাদ্দ করা আছে, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে আমাদের টোটাল সিট এবং অ্যাডমিশন সার্কুলার অনুসারে এই কথাবার্তাগুলো। এখন আমি ভাইয়াকে একটু বলবো যে তোমাদের এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে একটু কথা বলতে। আচ্ছা, এক্সাম স্ট্র্যাটেজি যে প্রথমে যেটা বলতে হয়, তুমি অলরেডি বুঝে ফেলছো যে টাইম খুবই শর্ট, এবং তুমি যদি বুয়েটের কোশ্চেন যদি অ্যান্সার করতে চাও তাহলে তোমাকে 3 মিনিট সময় পাবা। তুমি 3 মিনিট সময় পাবা, 3 মিনিট সময় তোমাকে একটা কোশ্চেন পড়তে হবে, পড়ে বুঝতে হবে, তারপর তোমাকে অ্যান্সার করতে হবে। তো তোমার টোটাল যদি 40টা প্রশ্ন থাকে এবং তুমি যদি প্রশ্ন পড়ার জন্য অ্যারাউন্ড হাফ মিনিট করে সময় নাও এবং বোঝার জন্য যদি ধরলাম যে আরো 10 সেকেন্ড তুমি সময় নাও, তাহলে কিন্তু তোমার 40টা প্রশ্নে কমপক্ষে 20-25 মিনিট সময় লেগে যাচ্ছে। তো এই জন্যে কোশ্চেন পড়ে বুঝবো এবং ডিসিশন নিব যে আমি এটা অ্যান্সার করবো কি করবো না। কারণ এখানে কিন্তু আরো একটা মজার জিনিস আছে, অ্যাডমিশন কোশ্চেন কিন্তু আরেকটু মজার জিনিস আছে, সেটা হচ্ছে সবাই কিন্তু সবকিছু অ্যান্সার করে না বা করা উচিত না। এখানে তোমাকে কিছু কোশ্চেন দেওয়াই হবে টাইম নষ্ট করার জন্য। খুবই সহজ একটা অঙ্ক তোমাকে দিয়ে দিলাম, বাট খুবই বড় 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 অঙ্ক, বাট তোমার ইজি, বই থেকে চলে আসছে। এখন তুমি যদি এই অঙ্কটা করতে চাও তাহলে তোমার সময় লাগতেছে বেশি। এই সময় দেখা গেল যে তুমি অন্য জায়গায় হয়তো 2টা অঙ্ক করতে পারতেছো। সো বেটার অপশন হচ্ছে বা বেটার স্ট্র্যাটেজি হচ্ছে যেই অঙ্কটা করতে সময় বেশি লাগবে সেটা স্কিপ করা, এবং যেই 2টা তুমি ওই সময় করতে পারবা সেটা অ্যান্সার করা। তো এটা কিন্তু লট অফ প্র্যাকটিসের মাধ্যমেই আসে। তাহলে ফার্স্ট জিনিস কি? ফার্স্ট জিনিস হচ্ছে আমাকে ফাস্টার হতে হবে, খুবই ফাস্টার হতে হবে। একটা ইঞ্জিনিয়ারের অনেকগুলো বৈশিষ্ট্য থাকে। আমি একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার, আমরা দুজনই প্রফেশনাল ইঞ্জিনিয়ার, পাওয়ার জেনারেশনে আছি দুজনই। তো আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি, এখানে আমাদের ইউনিট বলি, আমরা আমাদের পাওয়ার জেনারেশনটাকে ইউনিট বলি। তো একটা ইউনিট একটা ইকুইপমেন্ট ট্রিপ করবে কি করবে না, বা কোনো একটা ইমার্জেন্সি আছে, এটা হ্যান্ডেল করার জন্য তুমি ম্যাক্সিমাম 5 থেকে 10 সেকেন্ড সময় পাবা। এই 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে তোমাকে কিন্তু ডিসিশন নিতে হবে যে তোমার অ্যাকশন কি হবে। সো তোমাকে খুবই ফাস্ট থিঙ্ক করতে হবে, খুবই ফাস্ট অ্যাকশন নিতে হবে। তো এইটার ছিটে ফোটা আমরা এই অ্যাডমিশন টেস্টগুলোতে দেখতে পারি। এখানে তোমাকে খুব ফাস্ট ডিসিশন নিতে হবে, প্রিসাইজ ডিসিশন নিতে হবে, এবং অল্প সময়ের ভিতরে তোমাকে কি করতে হবে? অ্যান্সার করতে হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে গিয়ে একটা জিনিস, যে টাইম আমাদের জন্য রেস্ট্রিক্টেড। আরেকটা জিনিস খেয়াল করো, তোমরা যারা এখন বাসায় বসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখো বা কোশ্চেন ব্যাংক খুলে যখন দেখো যে আচ্ছা ঠিক আছে এইটা পারি, এইটা পারি, এইটা পারি, এতগুলা পারি, এতগুলা পারি, আমার জন্য তো মনে হয় বুয়েটের একটা সিট নির্ধারিত, এটা অনেকেই ভাবে। ঠিক আছে, এই সবগুলো অঙ্ক বই থেকে আসছে, এটা খুবই সহজ প্রশ্ন, এইগুলা পারে না, এগুলো তো আমিও পারি, এটা ভাবে। বাট তুমি খেয়াল করো, টাইম রেস্ট্রিক্ট করে দিলে সহজ প্রশ্ন কিন্তু আর সহজ থাকে না। সাপোজ তোমাকে আমি টাইম খুবই কম সময় করে দিলাম এবং তোমাকে 100টা সহজ প্রশ্ন দিলাম, তুমি 100টা দাগে আসতে পারবা? পারবা না। এর মানে হচ্ছে স্বল্প সময়ে যারা সর্বাধিক অ্যান্সার করে আসতে পারবে তারা চান্স পাবে। তো এটার জন্য শার্প মাইন্ড হতে হবে। দ্বিতীয় হচ্ছে গিয়ে স্পেস রেস্ট্রিকশন। ঠিক আছে, স্পেস কি হবে? তোমার মনে করো যে একটা পেজে 2টা অঙ্ক তুমি করতে পারবা বা 3টা অঙ্ক তুমি করতে পারবা, তোমার জায়গা নির্ধারিত থাকবে, ওই জায়গার ভিতরেই অঙ্কটা করে আসতে হবে। এখন অনেকের হয় কি, অঙ্ক করতে যে কাটাকাটি হয়, কাটাকাটি হয়েছে মানে তুমি স্পেসটা নষ্ট করছো। হয়তো তুমি অঙ্কটা পারো, বাট তোমার জায়গাটা নষ্ট হয়ে গেছে, তুমি আর লেখার জায়গা পাবা না। তো এটা গেল একটা জিনিস, যে কাটাকাটি করা যাবে না, ভুল করার প্রবণতা কমাতে হবে। থার্ড হচ্ছে ওই জায়গার ভিতরে তোমাকে অঙ্ক করে আসতে হবে। সো এগুলো যখন আমরা আরো ডিটেলসে আলোচনা করব ক্লাসের ভিতরে আমরা বলে দিব, বা এখনো কিছু একটা বলে দেই। মনে করো যে একটা পেজকে তুমি যদি 3 ভাগ করে নাও, এইভাবে তুমি দাগ দিয়ে আগেই একটা পেজকে 3 ভাগ করে নাও, তোমার যেই একটা প্রশ্ন লেখার যে স্পেসটা সেটাকে তুমি 3 ভাগ করে নিলা।
দেন এখানে কিছু করলা, এখানে কিছু করলা, এখানে কিছু করলা। ডায়াগ্রাম আঁকতে হবে ছোট ছোট করে নিজের মতো করে বোঝার জন্য। একবারে ঘিজিবিজি করা যাবে না। আবার খাতা কাটার সময় আমি যদি কিছুই বুঝতে না পারি যে তুমি কি লিখছো, তাহলে আবার সমস্যা। তো এই জিনিসগুলো তোমাকে মেনটেন করতে হবে। আর কিছু বলার আছে নাকি এখানে? দুইটা জিনিস আমার মনে হয় যে বাকি এক্সাম স্ট্র্যাটেজি আর যদি কোনো কিছু থাকে আমরা তোমাদের পরীক্ষার আগে সবগুলো ইনফরমেশন দিয়ে দিব, এটা নিয়ে ইস্যু হবে না। বাট মোরলেস ভাইয়া যেগুলো বলেছে সেগুলোই কিন্তু ঠিকঠাক, আর কিছু দরকার নেই আসলে। ঠিক আছে, তো চলো আমরা এক কাজ করবো। এখন আমরা হচ্ছে যেহেতু ফিজিক্স এবং ম্যাথ নিয়ে পড়বো, তো প্রথমেই আমি হচ্ছে এই ফিজিক্সে তোমাদের কি কি প্রিপারেশন নেওয়া লাগবে সেই প্রিপারেশন নিয়ে একটু সাবজেক্ট ওয়াইজ আলোচনা করবো। তো প্রথম যে আমার আলোচনাটা সেটা হচ্ছে আমাদের এই সিলেবাসের মধ্যে 2025 যে সেশনটা, তোমাদের এই সেশনের মধ্যে ফিজিক্স প্রথম এবং দ্বিতীয় পত্রের মধ্যে তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো থেকে কোথা থেকে কতগুলো প্রশ্ন এসেছে তার একটা চার্ট আমি এখানে এঁকে দিয়েছি, দেখো। তো এখানে টোটাল হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের আন্ডারের ফার্স্ট পেপারের মধ্যে টোটাল এই 8টা চ্যাপ্টার আছে। এই 8টা চ্যাপ্টারে কোথা থেকে কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি একটু করে আলোচনা করবো। তো চলো, প্রথম যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ। এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় এবং এই অধ্যায়ের মধ্যে অনেক ছোট ছোট জিনিস সম্পর্কে আলোচনা করা আছে। বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি আমি বলি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে সেই টপিকগুলো হচ্ছে এগুলো। সেটা কি? এটা হচ্ছে পরিমাপের ত্রুটি। এই ত্রুটি নিয়ে হচ্ছে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব যে পরিমাপের কত ধরনের ত্রুটি হয় এবং এই ত্রুটি রিলেটেড বিভিন্ন টাইপের প্রশ্ন কিন্তু বিভিন্ন চ্যাপ্টারের সাথে জুড়ে দেয়। তোমরা হয়তোবা এরকম কোয়েশ্চেন দেখেছো যে একটা সরল দোলককে এক জায়গায় আমি নিয়ে গেলাম, একটা পাহাড়ের উচ্চতা নিয়ে গেলাম, তাহলে সময়টা হচ্ছে কত শতাংশ চেঞ্জ হয়ে যাবে পার্সেন্টেজে। আমরা যে মেথডে অঙ্কগুলো করি সেই মেথডে করাই যাবে, বাট আমরা এই চ্যাপ্টারের মেথডটা যদি অ্যাপ্লাই করি পরিমাপের ত্রুটিটা পড়ার পর, তো দেখবে যে ম্যাথটা করা, তো সলভ করা তোমার জন্য এতটা ইজিয়ার হয়ে যাবে যে তুমি বুঝতে পারছো না। ঠিক আছে, খুব ইজিয়ার হয়ে যাবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা আলোচনা করবো এই চ্যাপ্টারের মধ্যে। তারপরে হচ্ছে মাত্রা সমীকরণ। এই জিনিসটা মেইনলি হচ্ছে এমসিকিউ টাইপ যে কোয়েশ্চেনগুলো আছে, পরীক্ষাগুলো আছে তোমাদের, সেই পরীক্ষাগুলোতে আসে। রিটেনে এখন পর্যন্ত আসলে দেখা যায়নি, আশা করছি রিটেনে এত সহজ জিনিস আসবে না, বাট এমসিকিউ যদি কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে পরিমাপের যন্ত্র। এই পরিমাপের যন্ত্রের আন্ডারে হচ্ছে তোমাদের স্লাইড ক্যালিপার্স, ভার্নিয়ার গজ, এই টাইপের যে কোয়েশ্চেন জিনিসগুলো আছে সেই জিনিসগুলো হচ্ছে আলোচনা করা আছে। তো মূলত এখান থেকে সবচেয়ে তিনটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে পরিমাপের ত্রুটি। এটা আমরা হচ্ছে ক্লাসে আলোচনা করব। এরপরে চলে যাই আমাদের যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা চ্যাপ্টার এই গোটা অধ্যায়ের মধ্যে, গোটা ফিজিক্স বইয়ের মধ্যে আমি বলবো সেটা হচ্ছে ভেক্টর। এর কারণ এই ভেক্টরের এই একটা চ্যাপ্টারের কনসেপ্ট এমন কোনো চ্যাপ্টার নেই যে চ্যাপ্টারে কাজে লাগে না। এই কারণে হচ্ছে এই ভেক্টর চ্যাপ্টারটা কিন্তু ম্যাথে থাকা সত্ত্বেও ফিজিক্সে আলাদাভাবে পড়ানো হয়, যাতে করে এই কনসেপ্টটা কাজে লাগিয়ে তুমি বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন হচ্ছে ইজিলি সলভ করে আসতে পারো। তো আমরা যদি এই গ্রাফটা একটু দেখি, দেখো তো মোটামুটি দেখেই বুঝতে পারা যাচ্ছে না যে অনেক কোয়েশ্চেন এসেছে এখন পর্যন্ত। এখন পর্যন্ত যদি আমরা যতগুলো কোয়েশ্চেন অ্যানালাইজ করেছি তাহলে দেখা যাচ্ছে অলমোস্ট অনেকগুলো কোয়েশ্চেনই কিন্তু এই চ্যাপ্টার থেকে আসতে দেখা গেছে। এবং সবচেয়ে বেশি যেই কনসেপ্ট থেকে এসেছে সেটা হচ্ছে তোমার ভেক্টরের লব্ধি। এই ভেক্টরের লব্ধি থেকে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন আসতে পারে। 2-3টা ভেক্টর দিয়ে দিল, দিয়ে বললো যে এই ভেক্টরের লব্ধি বের করো। মাঝে মাঝে হচ্ছে মান দিয়ে দিল, কখনো কোণ দিয়ে দিল, কখনো হচ্ছে আই জে কে এরকম ফরম্যাটে, 3 ডাইমেনশনাল ফরম্যাটে দিয়ে দিল। বিভিন্ন ভাবে হচ্ছে ভেক্টরের লব্ধি বের করতে বলতে পারে। আমি হচ্ছে ইউটিউবে তোমাদের কিন্তু অনেকগুলো টাইপের কোয়েশ্চেন করাই, সেখানে দেখবা তোমরা যে ডট গুণ এবং ক্রস গুণ এবং ভেক্টরের লব্ধি মিলে অনেকগুলো ইকুয়েশন সলভিং কিছু প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো আসতে পারে। প্লাস হচ্ছে নদী নৌকা, এটা তো এইচএসসি তে করে করে মনে হয় তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। ওই জিনিসগুলো হচ্ছে আমরা আবার করব, কিন্তু একটু শর্ট ফরম্যাট করব, খুব ফাস্ট যাতে করে ক্যালকুলেট করা যায়, তোমরা যাতে করে খুব দ্রুত সময়ের মধ্যে আনসারগুলো করতে পারো, সেভাবে আমরা এই জিনিসগুলোকে সলভ করাবো। ভেক্টরের লব্ধি অনেকের হয়তো ভালো মতো পড়া থাকলেও ভেক্টরের বিয়োগ বলে কোনো টপিক হয়তো আমরা আমাদের বইটাতে পাইনি, তাই না, আমাদের বইয়ে। বাট এই জিনিসটা যদি জানা থাকে তোমাদের, তাহলে আপেক্ষিক গতি বা আপেক্ষিক বেগের একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা খুব ইজি হয়ে যায়। তো এই জিনিসটা হচ্ছে ইদানিং বিভিন্ন ইউনিভার্সিটিতে তোমার হচ্ছে অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন হিসেবে আসে। এই কারণে আমরা ভেক্টরের বিয়োগ এই যে টপিকটা, এই টপিকটা খুব ভালো মতো ইমফ্যাসিস দিব। ঠিক আছে, এর পাশাপাশি এর লাস্টের যে টপিকটা যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এর সাথে যায়, তোমার ডিফারেন্সিয়েশনের সাথে যায়, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ভ, এটার হচ্ছে প্র্যাকটিক্যাল কিছু রিলেশন আমরা হচ্ছে দেখা ট্রাই করবো। এরপরে যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা। সবগুলো ফিজিক্স প্রথম প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এটা, কারণ এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। কারণ বিভিন্ন চ্যাপ্টার থেকে আসলেও নিউটনের কিছু না কিছু সূত্র তোমার কিন্তু আলটিমেটলি লেগেই যায়। তো এই সব সূত্রগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন এসেছে তোমার নিউটনের গতিসূত্র, এই কনসেপ্টটা থেকে। এরপর হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। এটা শুধুমাত্র রৈখিক ভরবেগ পড়লেই হবে না, তোমাকে কিন্তু কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র আছে সেটা সম্পর্কে কিন্তু এটা থাকতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে ফ্রিকশনের যে রিলেটেড যে জিনিসগুলো, এটা হচ্ছে আমরা নিউটনের গতিসূত্রের সাথেই অ্যাড করে দিই। একই জিনিস, একই টাইপের ম্যাথ আসে, শুধুমাত্র ফ্রিকশনটা অ্যাড করে দিলে ম্যাথটা একটু অন্য ধাঁচে চলে যায়। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ভালো মতো পড়তে হবে। রাস্তার ব্যাংকিং রিলেটেড কিন্তু জিনিসপত্র আমাদের বইয়ে আছে, কিন্তু ব্যাংকিং হচ্ছে শুধুমাত্র 2টা টপিক বলা আছে,
বাট আমরা এখান থেকে আরো হচ্ছে কিছু সাব টপিক বের করা যায়, ওই জিনিসগুলো আমরা নিয়ে দেখবো যে একটা সাইকেল চালক যদি যায় তাহলে সেখানে ঘর্ষণ থাকলে না থাকলে কি অবস্থা হবে, বা হচ্ছে একটা গাড়ি চালক যখন যায়, গাড়ি চালক যাওয়ার সময় সেই রাস্তায় যদি বাঁক না থাকতো বা হচ্ছে তোমার ব্যাংকিং না থাকতো তাহলে কি সমস্যা হতো, ব্যাংকিং থাকলে কি সমস্যা হবে, ব্যাংকিং এর সাথে তুমি ফ্রিকশন যদি অ্যাড করে দিই তাহলে কিরকম হবে, ফ্রিকশন যদি থাকে সেই ফ্রিকশনের কারণে সে নিচে যাবে নাকি উপরে যাবে, এই সব ঘটনাগুলো তোমাদের এক্সট্রা ভাবে কিন্তু পড়তে হবে। এই টাইপের জিনিস আসতে দেখা যাচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, ঠিক আছে। এরপর হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, এরপর হচ্ছে তোমার জড়তার ভ্রামক এবং কৌণিক গতি, এই জিনিসগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। লিফটের গতি এই টাইপের জিনিস তোমরা বইয়ে পড়েছো, তো খুব বেশি জিনিস না, ছোটখাটো 2-3টা সূত্র আছে, এটা জানলেই হয়ে যায়। এবং জড়তার ভ্রামক এই কনসেপ্টটাকে তোমাদের একটু বেশি জোর দিতে হবে এই চ্যাপ্টারের মধ্যে, ঠিক আছে। চলে যাই হচ্ছে আমরা কাজ, শক্তি এবং ক্ষমতা, এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে কাজ রিলেটেড কোয়েশ্চেন। আমি হচ্ছে একটা ডেমো ক্লাস দিয়েছিলাম তোমাদেরকে কিন্তু এই কোর্সের আন্ডারই, ওইখানে শুধুমাত্র আমি ক্লাস নিয়ে কিন্তু একটা 4 থেকে 5 ঘন্টা একটা লেকচার নিয়েছিলাম। তো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে, শুধুমাত্র কাজ টপিকটা একটা টপিক মনে হলো এখান থেকে কতভাবে যে কম্বাইন করে কোয়েশ্চেন করা সম্ভব সেটা আসলে না করতে গেলে বোঝা যায় না, ঠিক আছে। তো কাজ রিলেটেড কোয়েশ্চেনগুলো সবচেয়ে বেশি আসছে এই চ্যাপ্টার থেকে। এরপরে হচ্ছে বাধা দানকারী বল। বাধা দানকারী বলে কেমন, মনে করো একটা বস্তুকে আমি ফেলে দিলাম, ফেলে দিলে সে নিচের দিকে কাদার মধ্যে পড়ে গেল, তাহলে কি পরিমাণ বাধা দানকারী বল আসবে, বা হাতুড়ি পেরেক রিলেটেড যে সমস্যাগুলো আছে তোমাদের সেই সমস্যাগুলো, বা একটা গুলিকে তুমি হচ্ছে দেয়ালে তুমি দিয়ে দিলে, তাহলে দেয়ালের ভিতরে প্রবেশ করার পর কোনো একটা দূরত্ব গিয়ে থেমে গেল। তো এই যে টপিকগুলো আছে, এটা টপিকগুলো দেখে মনে হচ্ছে কিন্তু তোমার আগের চ্যাপ্টারের জিনিস, বাধাদানকারী বল, তারপর হচ্ছে কাজ, কাজ যদিও চ্যাপ্টারের মধ্যে, এই বাধাদানকারী বলের প্রত্যেকটা ম্যাথ এই চ্যাপ্টারের সূত্র দিয়েও করা যাবে, আবার আগের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের সূত্র দিয়ে করতে পারবা। বাট সমস্যা হচ্ছে যে এই চ্যাপ্টার দিয়ে যদি সেম ম্যাথগুলো তুমি করতে যাও তাহলে জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে যায়, একটু বড় হয়ে যায়। সেম ম্যাথ আবার যদি তুমি হচ্ছে এই চ্যাপ্টার দিয়ে করতে যাও জিনিসটা ইজি হয়ে যাবে, কারণ এখানে একটা সুন্দর একটা সূত্র আছে যেটাকে আমরা বলি কাজ শক্তি উপপাদ্য। তো কাজ শক্তি উপপাদ্য এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, এবং অ্যাডমিশনের জন্য এই অধ্যায়ের মধ্যে আমি যদি বলি প্রত্যেকটা ম্যাথ তুমি জাস্ট একটা সূত্র দিয়ে করতে পারবে, সেটা হচ্ছে এটা কাজ শক্তি উপপাদ্য। তো এই কারণে এইটা সম্পর্কে একটু ভালো একটা ধারণা থাকতে হবে, ঠিক আছে। প্লাস হচ্ছে এই নিচে যে একটা জিনিস লিখেছে দেখো, পরিবর্তনশীল বল। তোমরা ধ্রুব বল দ্বারা কৃত কাজ তোমাদের এইচএসসি জীবনে অনেক ভালো মতো পড়ে এসেছো, বাট এই টপিকটা সবসময় একটু ইগনোর করা হয়। বাট এই টপিক থেকে অ্যাডমিশন টেস্টে কাজের কিন্তু অনেক ধরনের প্রশ্ন এসেছে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখো তাহলে কিন্তু আইডিয়া পাবা। এরপর হচ্ছে তোমাদের এই ক্ষমতা রিলেটেড আমরা হচ্ছে জিনিসগুলো পড়বো, যেখানে পাম্পের ক্ষমতার পাশাপাশি এখানে কর্মদক্ষতার যে কনসেপ্টগুলো আছে সেগুলো হচ্ছে মার্চ করে একসাথে কোয়েশ্চেন করা হয়, ঠিক আছে। চলে যাবো নেক্সট চ্যাপ্টার, সেটা হচ্ছে মহাকর্ষ বিকর্ষ। কাজ ক্ষমতা শক্তির থেকে এই মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারটাতে তুলনামূলক কম কোয়েশ্চেন আসে, একটা আসলে আরেকটা সাধারণত আসে না এরকম দেখা গেছে। বাট সবচেয়ে বেশি বিগত 4 থেকে 5 বছরের কোয়েশ্চেন অ্যানালিসিস যদি আমি করি তাহলে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে হচ্ছে এই টপিকটা থেকে, উপগ্রহের গতি এবং হচ্ছে মুক্তিবেগ। এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি তোমার ইম্পর্টেন্ট টপিক, এখন হট টপিক বলতে পারো এই দুইটা টপিক, কারণ এই দুইটা অ্যাকচুয়ালি শক্তির নিত্যতা যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা দিয়ে আমরা করতে পারি। এই চ্যাপ্টারে আমরা শক্তির নিত্যতা রিলেটেড যে জিনিসগুলো আছে খুব একদম হচ্ছে ডিপে গিয়ে অ্যানালিসিস করার চেষ্টা করব, যাতে করে এই টাইপের যে কোনো কোয়েশ্চেন তোমাদের আসুক না কেন সেটা সমস্যা না হয়। অভিকর্ষ ত্বরণ এটা হচ্ছে একবারে আউটডেটেড টপিক হয়ে গেছে, একই টপিক বারবার ঘুরে ঘুরে আসছে। তো এটা তোমরা 2-3টা কোয়েশ্চেন পড়লে অ্যাকচুয়ালি সবগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেরে যাবা, ওটা আমি চিন্তিত না খুব একটা। এর পাশাপাশি আমরা হচ্ছে আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য এবং বিভব। এই জিনিসটা এটাও হচ্ছে এখন কিন্তু খুবই জরুরি একটা জিনিস, এবং বিভিন্ন রকম প্রশ্ন এখান থেকে আসে। আর বাকি যে দুইটা আমি দেখালাম না, এটা হচ্ছে খুবই সিলি কয়েকটা কোয়েশ্চেন আসে, সিম্পল একেবারে, জাস্ট সূত্র দিয়ে করলেই হয়ে যায়। এরপরে আসে হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। তো এই যে চ্যাপ্টারটা দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে স্থিতিস্থাপকতা, একটা হচ্ছে প্রবাহী পদার্থ। আগের বইয়ের দুইটা চ্যাপ্টার মার্চ করে কিন্তু একটা চ্যাপ্টার করা হয়েছে, বাট যদিও তোমাদের শর্ট সিলেবাসে প্রবাহী পদার্থের পার্টটুকু নাই, শুধুমাত্র স্থিতিস্থাপকতার যে পার্টটুকু এটা আছে। এখানে 3টা মূলত টপিক, এটা হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক, আর এটা হচ্ছে তোমার দৃঢ়তার গুণাঙ্ক, এবং আরেকটা হচ্ছে আয়তন গুণাঙ্ক। বাট সবচেয়ে বেশি প্রশ্ন আসা হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক থেকে, এবং এই রিলেটেড কোয়েশ্চেনগুলো যদি তুমি ভালো মতো পারো বাকি দুইটার কোয়েশ্চেন তুমি ভালো মতো পারবা। এবং বিগত 2-3 বছর ধরে আরেকটা টপিক থেকে বেশি প্রশ্ন আসছে, সেটা হচ্ছে আয়তন গুণাঙ্কের একটা টাইপের কোয়েশ্চেন। সেই টাইপটা কি, যে একটা বস্তুকে আমি হচ্ছে মনে করে অনেক গভীরে নিয়ে গেলে সেই গভীরতায় পানির ঘনত্ব কত বা তরলের ঘনত্ব কত, এই ঘনত্ব যে চেঞ্জটা হবে চেঞ্জটা কিভাবে করা যায়, এই জিনিসটা দুটো জিনিস একটু ভালো মতো করবা। বাকি যে জিনিসগুলো এগুলো হচ্ছে তোমরা অলরেডি পড়ে এসেছো, সঞ্চিত শক্তির, পয়সনের অনুপাত, পীড়ন বিকৃতি, যাই বলে না কেন, খুব ইজি টপিক। বাট এই দুইটা হচ্ছে এখন হচ্ছে হট টপিক তুমি বলতে পারবা বিগত কয়েক বছর ধরে। এরপরে আসি আমরা হচ্ছে সরল তোমার পর্যাবৃত্তি গতি। এই চ্যাপ্টারটা, এই পর্যাবৃত্তি গতি এই চ্যাপ্টারের মধ্যে সরল দোলক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এবং হচ্ছে স্প্রিং থেকে,
যে একটা বস্তুকে সরল দোলক হোক বা হচ্ছে স্প্রিং হোক, একে যদি আমি সরল চন্দিত স্পন্দনে স্পন্দিত হতে দেই, তাহলে তার পর্যায়কাল কত, তার ফ্রিকোয়েন্সি কত, এবং মাঝে মাঝে এই চ্যাপ্টারের সাথে এর আগে যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা অ্যাড করে মার্চ করে কোয়েশ্চেন করে যে শুধুমাত্র স্প্রিং কেন, স্প্রিং না বলে আমি একটা বারকে বললাম, একটা দণ্ড, এই দণ্ডকে আমি টেনে ছেড়ে দিলাম, তাহলে দণ্ডটা কি হচ্ছে স্পন্দিত কি হবে না? বা হচ্ছে একটা বস্তু আছে যেটা পানির ভিতরে, ওকে আমি হচ্ছে ডুবিয়ে ছেড়ে দিলাম, এই যে পানির ভিতরে একটু ডুবিয়ে চাপ দিয়ে ছেড়ে দিলাম, তারপর যদি সে ওঠানামা করে তাহলে তার ফ্রিকোয়েন্সিটা কত হবে, তার টাইম পিরিয়ডটা কত হবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করব বেশি মতো বা ভালো মতো। ঠিক আছে, সরল দোলক এবং স্প্রিং এই টপিকটা যদি ভালো মতো জানা থাকে এবং যদি আমাদের বেসিক যে সূত্রগুলো আছে চ্যাপ্টারে সেটা যদি জানি আমরা, তাহলে আশা করি সবগুলো সমাধান করতে পারবো। নেক্সট চলে আসে হচ্ছে তোমাদের আদর্শ গ্যাস এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারে হচ্ছে এই বয়েল, চার্লস এবং চাপিও এই সূত্র, এই তিনটা সূত্র দিয়ে মূলত তোমরা কেমিস্ট্রি যা যা পড়েছো, এই কেমিস্ট্রি জ্ঞানগুলো যদি থাকে তাহলে না কেমিস্ট্রির যে সূত্রগুলো আমরা পড়েছি ওই টাইপের ম্যাথগুলোই আসলে এই ফিজিক্সের জন্য এনাফ হয়ে যায়। তো এটা আলাদাভাবে এখানে খুব বেশি জোর দেওয়ার দরকার নেই, কেমিস্ট্রিতে পড়লে হয়ে যাবে, বাট মোটামুটি যতটুকু জানা লাগে আমরা হচ্ছে আলোচনা করবো এখানে। এবং এর পাশাপাশি হচ্ছে তোমার আদর্শ গ্যাস যে সূত্রটা, এটা দিয়ে সবচেয়ে বেশি কাজে লাগবে, কারণ শুধুমাত্র এই চ্যাপ্টারে না, বরং হচ্ছে এর পরবর্তী সেকেন্ড পেপারে কিছু কিছু অধ্যায় আছে যেখানে হচ্ছে এই চ্যাপ্টার এই সূত্রটা খুব বেশি কাজে লাগে। এবং এরপরে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার এবং হচ্ছে শিশিরাঙ্ক টাইপ প্রশ্ন আসতে দেখা গেছে অনেক, এবং এই টাইপের প্রশ্নে হচ্ছে বলা হয় যে আমি কিছু পরিমাণ হচ্ছে আমার কাছে বায়ু আছে, আমি তাপমাত্রা কমিয়ে দিলাম, বা কিছু পরিমাণ বায়ুকে হচ্ছে জানালা দিয়ে বের করে দিলাম, এই টাইপের কিছু কোয়েশ্চেন দেওয়া থাকে, তাহলে শিশিরাঙ্কের চেঞ্জটা কেমন হবে, কিভাবে চেঞ্জ আমরা বের করতে পারবো, এই টাইপের কোয়েশ্চেন কথা হচ্ছে এখানে আলোচনা করা হয়। ঠিক আছে, এরপরে আমরা চলে যাবো হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারে। তো সেকেন্ড পেপারের কোয়েশ্চেন যদি অ্যানালাইসিস যদি করি, তাহলে দেখতে পাচ্ছ যে চ্যাপ্টার 1 অর্থাৎ তোমাদের হচ্ছে তাপগতিবিদ্যা এবং হচ্ছে চলতরিৎ, এই দুটো চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। এবং বাকি চলতরিৎ থেকে আসলে সাধারণত স্থির তড়িৎ থেকে খুব বেশি একটা আসে না, এবং এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসলে এই চ্যাপ্টার থেকে আসে। তো এমন বলা যাবে না কখনো যে একটা থেকে আসলে আর একটা আসবে না, এরকম কোনো ইস্যু না, আসতেই পারে, বাট তোমাদের কিন্তু সেইভাবেই আসলে পড়তে হবে। আমি একটা অ্যানালিসিস করে রেখেছি, এই স্লাইডটা তোমাদের দিয়ে দেবো আমরা, যাতে করে তোমরা বুঝতে পারো যে কোথা থেকে কোন টপিকে আসলে তোমাদের বেশি জোর দিতে হবে। তো এক এক করে চ্যাপ্টার ওয়াইজ যদি আলোচনা করি, আবার প্রথমে যদি হচ্ছে আমরা এই তাপগতিবিদ্যা চ্যাপ্টারে চলে যাই, তো তাপগতিবিদ্যার চ্যাপ্টারের আন্ডারে অনেকগুলো টপিক আছে। তো সবচেয়ে বেশি এখন পর্যন্ত এমসিকিউ এবং রিটেন যে কোয়েশ্চেনটা এসেছে সেটা হচ্ছে ইঞ্জিনের দক্ষতা রিলেটেড এবং হচ্ছে ইঞ্জিনের কৃতকাজ রিলেটেড। এটা হচ্ছে তাপগতিবিদ্যার সেকেন্ড ল যেটা আছে, ওই সেকেন্ড লর আন্ডারে হচ্ছে তোমাদের যে জিনিসগুলো পড়ানো হয় সেই জিনিস রিলেটেড হচ্ছে সূত্রগুলো এটা। ঠিক আছে, এরপর হচ্ছে বিভিন্ন টাইপের যে আমাদের প্রক্রিয়া আছে, রুদ্ধতাপীয়, সমস্ত এবং বাকি দুইটা সমচাপীয়, সময়তন। এই চ্যাপ্টার মধ্যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার থেকে বেশি প্রশ্ন এসেছে, এবং এটার সাথে মার্চ করে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র আছে এটাকে মার্চ করে একসাথে তোমাদের প্রশ্ন আসে যে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ কত, তাপের পরিমাণ তো অ্যাকচুয়ালি 0, আর হচ্ছে তোমার সঞ্চিত যে শক্তি আছে এই সঞ্চিত শক্তির মান কত, এরপর হচ্ছে তোমার কি বলে অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন, এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এই জিনিসগুলো বের করতে বলে। মাঝে মাঝে হচ্ছে ডিরেক্ট কোয়েশ্চেন দেওয়া থাকে শুধুমাত্র ভ্যালু দিয়ে, মাঝে মাঝে গ্রাফ দিয়ে হচ্ছে তোমাদের যে নির্দেশক চিত্রগুলো আছে সেই চিত্র রিলেটেড হচ্ছে জিনিসগুলো একসাথে আলোচনা করা হয়। এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার, যেহেতু গ্যাস নিয়ে আলোচনা করছি, তাহলে এই তিনটার মধ্যে যে ইন্টার রিলেশন, এই রিলেশনগুলো কিন্তু আমাদের ভালো মতো জানতে হবে। এবং তার জন্য যে একটু আগে বললাম আমি আগের চ্যাপ্টারটায় বয়েল, চার্লস এবং চাপিও সূত্র, এই তিনটে সূত্র যদি জানা থাকে তাহলে আলটিমেটলি তোমরা এই চ্যাপ্টারটাও কিন্তু এই জিনিসগুলো খুব ইজিলি সলভ করতে পারবা। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে আমরা এনট্রপি। এনট্রপি থেকে হচ্ছে রিটেনে বেশি প্রশ্ন আসে, থার্মোমিটার থেকে এসে হচ্ছে তোমার এমসিকিউ টাইপের বেশি প্রশ্ন আসে, যে থার্মোমিটার যদি হচ্ছে খারাপ হয় তাহলে, অথবা যদি নষ্ট থার্মোমিটার তুমি দাও যার হচ্ছে নিম্ন স্থির বিন্দু দুইটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, তাহলে কি রকম টেম্পারেচার আসবে, সেই জিনিসগুলো হচ্ছে এখান থেকে আসে। ঠিক আছে, এরপরে হচ্ছে শক্তি রূপান্তর, এই চ্যাপ্টারের সাথে কাজ শক্তি এবং ক্ষমতা, এই চ্যাপ্টার দুইটা চ্যাপ্টার মার্চ করে হচ্ছে প্রশ্ন আসতে দেখা গেছে, যে তোমার মনে করো উপর থেকে একটা বস্তুকে নিচে নামিয়ে দিলাম, তাহলে তাপের কি পরিমাণ পরিবর্তন হবে। এখানে ক্যালোরিমিটার যে কনসেপ্টটা হচ্ছে আমরা কাজে লাগিয়ে শক্তি রূপান্তরের সাথে, অর্থাৎ কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারের সাথে একসাথে কম্বাইন করে আমরা কিন্তু ম্যাথ করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট জিনিসগুলো। তার এটা তো আমি বললাম প্রথম সূত্র, আলটিমেটলি বিভিন্ন রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলো, সমস্ত প্রক্রিয়া বলো, এর সাথে মার্চ করে প্রশ্ন আসতে দেখা যায়। এরপরে হচ্ছে আমরা আসি এই চ্যাপ্টারটা যেটা হচ্ছে তোমার স্থির তড়িৎ। স্থির তড়িৎ সেকেন্ড পেপারে স্থির তড়িৎ চ্যাপ্টার এবং ফার্স্ট পেপারে যে মহাকর্ষ চ্যাপ্টার, দুটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তোমার বিভব এবং
তোমার প্রাবল্য, ওইখানেও বিভব এবং প্রাবল্য যেরকম জরুরি, এখানেও তোমার বিভব এবং প্রাবল্য সেম ভাবে তোমাকে হচ্ছে অ্যানালাইসিস করে পড়তে হবে। ঠিক আছে, এর পাশাপাশি যেহেতু এই দুইটা চ্যাপ্টারের মধ্যে তোমার হচ্ছে কুলম্বের সূত্র বলি বা হচ্ছে গ্র্যাভিটেশনাল যে সূত্রটা আছে মহাকর্ষের, নিউটনের সূত্র, দুইটা কিন্তু প্রায় সিমিলার, এই কারণে জিনিসগুলো অনেকটা সিমিলার। তো একটা চ্যাপ্টার যদি ভালো মতো তোমার অলরেডি পড়া থাকে মহাকর্ষ বিকর্ষ, তোমার আসলে এই চ্যাপ্টারটা খুব একটা ইস্যু হয়ে দাঁড়াবে না। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাদের ক্যাপাসিটর নিয়ে প্রশ্ন আসে, শুধুমাত্র ক্যাপাসিটর মাঝে মাঝে একা দেয় না, মাঝে মাঝে এই চ্যাপ্টারটাকে আবার হচ্ছে মার্চ করে আরেকটা চ্যাপ্টারের সাথে যোগ করে, যেটা পরের চ্যাপ্টার। কোনো সার্কিট দিয়ে দেয় মাঝে মাঝে, যেটা শুধুমাত্র রোধ মানে রেজিস্টর নেই, রেজিস্টরের সাথে ক্যাপাসিটর অ্যাড করে কিন্তু কোয়েশ্চেন মার্চ করতে পারে। এবং আরেকটা অ্যাড করা হতো, যেটা যেহেতু আমাদের শর্ট সিলেবাসে নাই, ম্যাগনেটিজমের একটা চ্যাপ্টার অ্যাড করে মাঝে মাঝে প্রশ্ন আসতো। তো আশা করি এই জিনিসগুলো এবার করবে না, কারণ শর্ট সিলেবাসের আন্ডারে নাই এটা, সো এখন ওটা নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে না তোমাদের। তো এই ধারক নিয়ে অ্যানালাইসিস করতে হবে বেশি করে, কারণ এই টপিকটা বেশি জরুরি তোমাদের জন্য। ধারকের মধ্যে তোমাদের হচ্ছে সমান্তরাল পাত ধারক আছে, তারপর অনেকগুলো ধারক যদি অ্যাড করি আমি, তাহলে কিরকম হবে, এই ধারকের যে সমবায়টা, এই সমবায়গুলো ভালো মতো পড়তে হবে। এরপরে আসি হচ্ছে আমরা চলতরিৎ। চলতরিতের মধ্যে রোধের সমবায়, এটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এমসিকিউ হোক বা রিটেন হোক। রোধের সমবায় হচ্ছে বিভিন্ন টাইপের হতে পারে। একটা সার্কিট দিয়ে বললো যে তুল্য রোধটা নির্ণয় করো, সেই তুল্য রোধের আন্ডারে অনেকগুলো জিনিস, কিন্তু অনেকগুলো হচ্ছে টাইপ তোমাদের এখানে চলে আসে। যে যদি তুমি হচ্ছে শ্রেণী এবং সমান্তরাল করতে পারো তাহলে তো একেবারেই করতে পারলা। তো মাঝে মাঝে শ্রেণী এবং সমান্তরাল বিভক্ত করা যায় না, তো সেই সময় আমরা কিরশফের সূত্র ইউজ করি। এবং আমরা কিছু তোমাদের ক্ষেত্রে অ্যাডভান্স কিছু জিনিসও পারবো, যে কিরশফ এর পরে কিছু সূত্র এসেছে যেগুলো ইউজ করলে তুমি কিন্তু খুবই ফাস্ট আরো ক্যালকুলেট করতে পারবে। সো সেই জিনিসগুলো আমরা ক্লাসে দেখবো। এরপরে হচ্ছে যেই জিনিসটা হচ্ছে ওহমের সূত্র দিয়ে কিভাবে তড়িৎ প্রবাহ, অর্থাৎ ওই একই সার্কিট মাঝে মাঝে বলে তুল্যরোধ বের করতে, শুধুমাত্র এখানে একটা ব্যাটারি যদি অ্যাড করে দিই, ব্যাটারি অ্যাড করে দিলে এখন বলবে তাহলে কারেন্টের মান বের করো। বিভিন্ন ব্রাঞ্চে কারেন্টের মান বের করতে বলতে পারে, I1 এর মান কত, I3 এর মান কত, এই টাইপের কিছু। এবং এর এর পরে সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। ঠিক আছে, হুইটস্টোন ব্রিজ যে এই কনসেপ্টটা আছে, এটা শুধুমাত্র একটা টাইপের চিত্র আমরা দেখেছি। চিত্র দেখতে কিরকম, এই যে এরকম এরকম ডায়মন্ড শেপের একটা চিত্র দেখেছো তোমরা, যে এই যে এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ, তাহলে কারেন্টের মান নির্ণয় করো বিভিন্ন ব্রাঞ্চে, বা এখানে একটা গালভানোমিটার লাগানো থাকে। বাট হুইটস্টোন ব্রিজ দেখতে শুধুমাত্র এরকম হয় না, আর অনেকভাবে তুমি হুইটস্টোন ব্রিজকে কিন্তু সাজাতে পারো। এই জিনিসগুলো আমরা ক্লাসে দেখবো যে কিভাবে আমরা জিনিসগুলোকে সাজাই। ঠিক আছে, তো এই হুইটস্টোন ব্রিজের সাথে কারশফের সূত্রকে কম্বাইন করে আমরা কিন্তু বিভিন্নভাবে প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করতে পারি। এই জিনিসগুলো তোমাদের একটু ভালো মতো পড়তে হবে। এরপরে চলে যাই হচ্ছে আমরা ভৌত আলোকবিজ্ঞান এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে মূলত মোটা কথায় বললে তিনটা মাত্র টপিক, এটা হচ্ছে ইয়ংয়ের পরীক্ষা মানে ব্যতিচার, অপবর্তন এবং সমবর্তন। বাট সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে ইয়ংয়ের এই পরীক্ষা থেকে, জাস্ট একটা টপিক থেকে। ইয়ংয়ের পরীক্ষা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায়। বাট এখানে ইয়ংয়ের পরীক্ষাটাও হচ্ছে অনেক ভাবে আবার ভাগ করা যায়। মনে করো তুমি একটা চিরের সামনে একটা তুমি মেটালকে অ্যাড করে দিলা, বা একটা কাঁচকে অ্যাড করে দিলে, তাহলে কি রকম হবে? ওই চির দুটাকে হচ্ছে এভাবে না লাগিয়ে তুমি হচ্ছে ভূমির সমান্তরালে লাগিয়ে দিলে, তাহলে কি রকম হবে? যে সোর্সটা আমি লাগাচ্ছি, ওই সোর্সটা যদি দুইটা চিরের মাঝামাঝি না থাকে, একটু উপরে থাকতো বা সাইডে থাকতো, তাহলে কিরকম হতো? তো এইভাবে হচ্ছে একটা ইয়ংয়ের একটা পরীক্ষাকে আমরা হচ্ছে বিভিন্নভাবে অ্যানালাইসিস করতে পারি, এবং বিভিন্ন ক্ষেত্রে তোমার কিন্তু রেজাল্টটা বিভিন্ন রকমের আসবে। সেই জিনিসগুলো নিয়ে আমরা ক্লাসে দেখবো। এবং ইয়ংয়ের এই পরীক্ষাটা যদি ভালো মতো জানা থাকে, আশা করি এই চ্যাপ্টার নিয়ে সমস্যা হবে না, কারণ অপবর্তন এবং সমবর্তন খুবই ছোট দুটো টপিক, 2-3টা সূত্রই আছে, জানলেই হয়ে যায়। চলে যাই হচ্ছে আমাদের পরে আধুনিক পদার্থবিজ্ঞান এই চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মধ্যে হচ্ছে এই দৈর্ঘ্য সংকোচন, কাল দীর্ঘায়ন এবং হচ্ছে তোমার ভরের যে পরিবর্তনটা হয়, এই তিনটা থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এর পাশাপাশি আরো ছোট ছোট অনেকগুলো টপিক ছিল যেগুলো শর্ট সিলেবাসে বাদ দিয়েছে, এই কারণে আমরা ওগুলো নিয়ে আলোচনা করব না। যেহেতু শর্ট সিলেবাসের মধ্যে যদি কথা বলি, তাহলে তোমাদের এই তিনটা টপিক মূলত হচ্ছে আপেক্ষিকতার যে তিনটা টপিক আছে, এটা হচ্ছে দৈর্ঘ্যের বৃদ্ধি, ভরের বৃদ্ধি এবং হচ্ছে তোমার সময়ের যে পরিবর্তন, এই তিনটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। তো আশা করি এবারও হচ্ছে এই টপিক থেকেই আসবে। ঠিক আছে, বাট এর পাশাপাশি তোমার আরেকটা একটু ভালো মতো পড়তে হবে, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। এটা নিয়ে হচ্ছে প্রশ্ন বেশি দেখা যায়। এটা শর্ট সিলেবাস আছে কিনা এক্স্যাক্টলি আমার মনে নেই, বাট আমি এই জিনিসটা তোমাদের পড়াবো, কারণ শর্ট সিলেবাস থাকবো না থাক 2-3 বছর ধরে যতদিন শর্ট সিলেবাস চলছে ততদিন ধরে এই প্রশ্নটা এসছে এই টপিক থেকে, কারণে আমি এক্সট্রা ভাবে না থাকলেও এই টপিকটা হচ্ছে তোমাদেরকে আমি কভার করে দেব। এরপরে চলে আসি হচ্ছে আমাদের পরমাণুর মডেল এবং হচ্ছে নিউক্লিয়াস। পরমাণুর মডেলের আন্ডারে জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমরা ফিজিক্স কেমিস্ট্রিতে অলরেডি পড়েছো, তো ওই জিনিসগুলো আলাদাভাবে পড়ার কিছু নেই। শুধুমাত্র
হাইড্রোজেন বর্ণালী যে কনসেপ্টটা আছে আমাদের, এবং হাইড্রোজেনের যে হচ্ছে রেডিয়াস এবং বিভিন্ন জায়গায় যে বিভিন্ন তোমার শেলে বিভিন্ন হচ্ছে স্তরে তার যে শক্তিগুলো, ইলেকট্রনের শক্তি, সেই শক্তি নিয়ে আমরা আলোচনা করব। এবং সবচেয়ে বেশি জরুরি হচ্ছে এইখান থেকে সবচেয়ে তেজস্ক্রিয়তা টপিকটা, এর রেডিও অ্যাক্টিভিটি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং তোমাদের সময় আসবে, কোনো না কোনো ভার্সিটিতে একটা কোশ্চেন আসবে মাস্ট, এটা ঠিক আছে, এই টপিক থেকে আসবেই তোমাদের। এবং এই যেটা বললাম আমি, কক্ষপথের ব্যাসার্ধ শক্তি এই রিলেটেড কোশ্চেন থেকে তো আসবেই, বা তেজস্ক্রিয়তা সবচেয়ে বেশি জরুরি টপিক, এবং এটা নিয়ে হচ্ছে আমরা একেবারে অ্যানালাইজ করবো, ডিপ অ্যানালাইজ করার চেষ্টা করবো। এর পাশাপাশি এমসিকিউ এর জন্য তোমাদের শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং না, ইউনিভার্সিটি এমসিকিউ এর জন্য তোমাদের কিন্তু ফিশন এবং ফিউশন যে বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়াগুলো দেখতে হবে তোমাদেরকে, যাতে করে ওইখান থেকে এমসিকিউ টাইপগুলো তোমরা ভালো মতো আনসার করতে পারো। এবং আমাদের আজকের যে লাস্ট চ্যাপ্টার তোমাদের, সেটা হচ্ছে তোমার এটা সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। এখান থেকে এখন বর্তমানে যে প্রশ্ন আসছে সেটা হচ্ছে এই টপিক থেকে, সেটা হচ্ছে কি শুধুমাত্র ট্রানজিস্টর আগে আসতো, যে ট্রানজিস্টরের অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটা কত, গেইনের মান কত, বা কতটুকু অ্যাম্প্লিফাই করবে, এই জিনিসগুলো আগে আসতো। বাট এখন করেছি কি, এই ট্রানজিস্টরের সাথে চলতরিতে যে চ্যাপ্টারটা আছে দুটোকে জাস্ট কম্বাইন করে দিয়েছে, কম্বাইন করে নতুন একটা টপিক আলোচনা নিয়ে এসে সার্কিট তোমাকে সলভিং করতে দেয়। তো এই সার্কিট কত টাইপের হতে পারে, সবগুলো সার্কিট আমরা দেখবো এবং এটা নিয়ে অ্যানালাইসিস করবো। এবং এরপরে তোমাদের দেখতে হবে হচ্ছে ডায়োড, ডায়োডের সাথেও কিন্তু মাঝে মাঝে হচ্ছে চলতরিতে যে রোধ আছে বা ক্যাপাসিটর আছে, এই জিনিসগুলোকে অ্যাড করে এক একটা সার্কিট ডিজাইন করে হচ্ছে আনসার করতে দেয়, যে কিভাবে তোমরা আনসার করতে পারো। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা আলোচনা করব। এবং এর পাশে হচ্ছে আইসিটির যে তোমরা লজিক গেটগুলো পড়েছো, এন্ড গেট, অর গেট, এক্স অর গেট, এই লজিক গেটগুলো সম্পর্কে একটা বেসিক যতটুকু আইডিয়া না থাকলেই না, ততটুকু আইডিয়া তোমাকে রাখতে হবে। এটা অলরেডি আইসিটি তোমার পড়ানো হয়ে গেছে, আমি শুধুমাত্র একটু এক দুই তোমার হচ্ছে আধা ঘন্টার মধ্যে, এক ঘন্টার মধ্যে একটা আলোচনা করে দিব, তাহলে হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি ফিজিক্সের যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো। এখন হচ্ছে ভাইয়া হচ্ছে তোমাদের হায়ার ম্যাথ সম্পর্কে একটু আইডিয়া করবে, দিবে, ঠিক আছে? আচ্ছা, তো ফিজিক্সের এত সুন্দর আলোচনার পরে ম্যাথ নিয়ে আমি আসলে কি বলবো সেটাই বুঝতে পারতেছি না। তো তারপরেও যদি তুমি ফার্স্ট পেপারের ম্যাথের চ্যাপ্টারগুলো দেখো, এবং ন্যাচারাল ডিস্ট্রিবিউশন এটাই বলে যে অন্তরীকরণ যোগজীকরণ সবচেয়ে বড় চ্যাপ্টার, তো সবচেয়ে বড় চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসবে, এটাই স্বাভাবিক। তো এখানে আমরা এটাই দেখতে পারতেছি যে তোমার ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন সবচেয়ে বেশি কোশ্চেন এসেছে। আচ্ছা, তো কোশ্চেন এসেছে মানে যে এবারও আসবে তা না। আমি তোমাকে বলি, আমি 2013 ব্যাচ, বুয়েট 2013 সালে পরীক্ষা দিয়েছিলাম। সো 2013 সালে জৈব যৌগ থেকে খুব একটা প্রশ্ন আসেনি, একবারই প্রশ্ন আসেনি। এখন তুমি বলতে পারো যে মানে এইচএসসিতে নর্মালি স্টুডেন্টদের টেন্ডেন্সি থাকে কিছু চ্যাপ্টার স্কিপ করা, কারণ তুমি জানো যে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে এবং কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে না, কোনটা স্কিপ করলেও তুমি 100% অ্যান্সার করে আসতে পারবা, এটা তুমি আগে থেকেই জানো। বাট অ্যাডমিশন কোশ্চেন কিন্তু এরকম না। এমন হতে পারে যে ডিফারেন্সিয়েশন থেকে কোনো কোশ্চেনই আসলো না, বা ইন্টিগ্রেশন থেকে কোনো কোশ্চেনই আসলো না, হতেই পারে, খুবই স্বাভাবিক। আবার এমনও হতে পারে যে এইখান থেকে 2-3টা প্রশ্ন চলে এসেছে, ইন্টিগ্রেশন থেকে বা ডিফারেন্সিয়েশন থেকে 3টা প্রশ্ন 4টা প্রশ্ন চলে আসতেই পারে। তো এই জন্য কোনো চ্যাপ্টার স্কিপ করা যাবে না, প্রত্যেকটা চ্যাপ্টার খুব গুরুত্ব সহকারে আমাদেরকে পড়তে হবে। ওকে, সো আমাদের ফার্স্ট যে চ্যাপ্টার, মানে ফার্স্ট পেপারের ফার্স্ট যে চ্যাপ্টার, সেটা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ম্যাট্রিক্স ও নির্ণায়ক কিন্তু একটা মাথা নষ্ট চ্যাপ্টার, মানে দেখতে খুবই সহজ, ছোট্ট একটা অধ্যায়। ছোট্ট একটা অধ্যায় হলে এখান থেকে যে কি লেভেলের কোশ্চেন করা যায় এটা তোমার আইডিয়াও নেই। তুমি জাস্ট বুয়েটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি দেখো, তাহলেই তুমি বুঝতে পারবা যে ম্যাট্রিক্সের লেভেলটা কি ধরনের। তো ম্যাট্রিক্সের সবচেয়ে ঝামেলার জিনিসটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। তুমি যখন ম্যাট্রিক্সের গুণ করতে যাবা, একটা মিনিট আমি পেনটা নিয়ে আসি একটু। আচ্ছা, সো ম্যাট্রিক্সের গুণ একটা ঝামেলার জিনিস, একটা টাইম কনজিউমিং জিনিস। যদিও তোমার কাছে ক্যালকুলেটর অ্যালাউড থাকবে, বাট সাপোজ একটা ম্যাট্রিক্সের পাওয়ার দিয়ে দিলাম 5, ঠিক আছে, তো একটা ঝামেলা। তো এইখানে কিন্তু কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন ম্যাট্রিক্সের পাওয়ার যখন অনেক বড় হয়, এটাকে আমরা কিছু অবজারভেশনের মাধ্যমে, কিছু প্যাটার্নের মাধ্যমে আমরা চাইলে এটাকে সলভ করতে পারি। আবার এখানে বাইনোমিয়াল থিওরেমের ব্যবহারও দেখা যায়। তুমি চাইলে ম্যাট্রিক্সে বাইনোমিয়াল থিওরেম দিয়ে এক্সপান্ড করতে পারো। আমি এই ধরনের একটা অঙ্ক তোমাদের করাইছিলাম, তোমরা হয়তো অলরেডি জানো যে আমি ম্যাট্রিক্স এবং নির্ণায়কের উপরে 2টা ডেমো ক্লাস দিয়েছিলাম, এবং সেই 2টা ডেমো ক্লাসে আমি কন্টিনিউ করতে পারিনি, পুরো চ্যাপ্টারটা শেষ করতে পারিনি, 2টা লেকচার করাইছিলাম। সেখানে আমি একটা অঙ্ক করাইছিলাম যেখানে ম্যাট্রিক্সের পাওয়ার ছিল 2025 বা 2024, সেটাকে আমি বাইনোমিয়াল থিওরেম দিয়ে এক্সপান্ড করে তোমাদেরকে দেখাইছিলাম যে কিভাবে কাজটা করতে হয়। তো এই জিনিসগুলো আমরা ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। এর পাশাপাশি আরো কিছু টপিক আছে, যেমন ম্যাট্রিক্সের ট্রেস বলো, বা বিভিন্ন ম্যাট্রিক্স, যেমন ধরো যে ম্যাট্রিক্সে স্পেশাল কিছু ক্যাটাগরি আছে, সমঘাতী ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্স কি যে মাথা নষ্ট একটা জিনিস,
তুমি উলম্ব ম্যাট্রিক্স দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস করা যায়, এটা তোমার কল্পনারও বাইরে। উলম্ব ম্যাট্রিক্স দিয়ে তুমি যে কোনো ম্যাট্রিক্সকে রোটেট করতে পারো। ম্যাট্রিক্সের রোটেশনের জন্য যেই ম্যাট্রিক্সটা কাজে লাগে কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা কস থিটা, তো এটা নিজেই একটা উলম্ব ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্সের পাওয়ার বের করা খুবই সহজ, এবং তুমি যদি অ্যাডভান্স লেভেলের কোশ্চেনগুলো দেখো ম্যাক্সিমাম উলম্ব ম্যাট্রিক্স রিলেটেড। সো এই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। হ্যাঁ, তো এটা তো বললাম। আর নির্ণায়কের সাহায্যে সমীকরণ সমাধান পদ্ধতি, ক্রেমার্স রুল, এগুলোও ইম্পর্টেন্ট। সো এগুলো নিয়ে আমরা আরো ডিটেলস আলোচনা করব। আমাদের নেক্সট টপিক কি? নেক্সট টপিক হচ্ছে গিয়ে তোমার সরল রেখা। তো সরল রেখার আন্ডারে বেসিক্যালি আছে স্থানাঙ্ক জ্যামিতি এবং সরল রেখার সমীকরণ নির্ণয় সংক্রান্ত সমস্যা। স্থানাঙ্ক জ্যামিতি এইখানে আবার অনেক ইম্পর্টেন্ট টপিক আছে, যেমন তোমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়টা তোমরা ক্লাস 9-10 করে এসেছো। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে মূলত অন্তর্বিভক্তকরণ, বহির্বিভক্তকরণ, এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ত্রিভুজের বিভিন্ন বিন্দু নির্ণয় করা। তোমরা জানো যে ত্রিভুজের বিভিন্ন বিন্দু আছে, লাইক ভরকেন্দ্র, পরিকেন্দ্র, অন্তকেন্দ্র, লম্ব বিন্দু। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো মিক্স করে আসে। যেমন ধরো যে তোমার লম্ব বিন্দু এবং ভরকেন্দ্রের সংযোজক সরল রেখার সমীকরণটা কোন বিন্দুগামী, এই ধরনের একটা প্রশ্ন করলো। এখন তোমাকে যখন আমি বলবো লম্ব বিন্দু বের করে, এখানেই তো তুমি কট, কারণ লম্ব বিন্দু বের করতে তোমার অনেক সময় লেগে যায়। সো লম্ব বিন্দু, ভরকেন্দ্র, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, এগুলোর মাঝে কিভাবে রিলেশন, অবজারভেশনটা কি হবে, এই জিনিসগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এরপরে আছে তোমার সরলরেখার সমীকরণ সংক্রান্ত সমস্যা, প্রতিবিম্ব নির্ণয়। প্রতিবিম্ব নির্ণয় সংক্রান্ত কিছু ভালো ভালো অঙ্ক আছে, এগুলো আমরা দেখব। প্রতিবিম্ব নির্ণয় সংক্রান্ত অঙ্ক আসলে আমাদের বইয়ে খুব একটা নাই, বাট বইয়ের কনসেপ্টগুলো ইউজ করে করা যায়। সো এই অঙ্কগুলো আমাদেরকে দেখতে হবে। এবং লাস্টের দিকে যে চ্যাপ্টারগুলো, লাস্টের দিকে 3টা চ্যাপ্টার, 2টা চ্যাপ্টার, যেমন কি একটা ছিল যে কোণ দেয়া থাকলে মানে নির্দিষ্ট কোণ উৎপন্ন করে এরকম সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এবং একবারে লাস্টের চ্যাপ্টারে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক ছিল কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়। এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমাদের কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমার কাছে তো সুন্দর স্টার মারার টেকনিক আছে, এইটা হ্যাঁ, এগুলা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা তো মাথা নষ্ট ইম্পর্টেন্ট জিনিস, এগুলো আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, সরল রেখা এবং বৃত্ত আলাদা করে দেখা যাবে না, সরল রেখা এবং বৃত্ত একসাথে। ইনফ্যাক্ট সবগুলো জ্যামিতি, সরল রেখা বলো, বৃত্ত বলো, এবং সেকেন্ড পেপারের কনিক বলো, এগুলো কিন্তু মিলে ঝিলে প্রশ্ন আসে। মানে তুমি এক্সপেক্ট করতে পারবে না যে শুধু সরল রেখার কনসেপ্ট দিয়ে একটা অঙ্ক হয়ে গেছে, এরকম না। সরল রেখা বৃত্তের মিক্স কনসেপ্ট আসতে পারে। এমন হতে পারে যে তোমার একটা বৃত্ত দিলাম, একটা বৃত্ত দিলাম, এখান থেকে তোমার এরকম একটা পরাবৃত্ত এঁকে দিলাম। তো এখানে কিছু একটা বের করতে বললাম, স্পর্শকের সমীকরণ বের করতে বললাম, বা ক্ষেত্রফল বের করতে বললাম। ক্ষেত্রফল বের করা বলতে পারি, সেটা আবার ইন্টিগ্রেশনে চলে গেল। স্পর্শক বের করা বলতে পারি, তো এটা আবার সরল রেখার কনসেপ্ট। দিসি হচ্ছে গিয়ে কি ইকুয়েশন দিছি তোমাকে, বৃত্ত এবং পরাবৃত্তের বের করতে বলছি স্পর্শক। সো আলটিমেটলি তোমার 3টা চ্যাপ্টার এখানে কাভার হয়ে গেল। তো এই ধরনের মিক্সড কনসেপ্টের যে অঙ্কগুলো, সেগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। ওকে, আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে ত্রিকোণমিতি, তাই তো? ত্রিকোণমিতি এমন একটা চ্যাপ্টার, এটা প্রিপারেশনের কোনো শেষ নেই। তুমি যতই প্রিপারেশন নাও না কেন, এখানে কি লেখা আছে, ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মূল বই এবং প্রশ্ন ব্যাংক। এর কারণ হচ্ছে এটার কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যায় নাই, কি আসবে বোঝা যায় না। তো ত্রিকোণমিতির ভিতরে ওইখানে লাস্টের দিকে একটা চ্যাপ্টার আছে ত্রিভুজের গুণাবলী, ওই চ্যাপ্টারটা ভালো। ওই চ্যাপ্টারের কনসেপ্টগুলো তুমি যদি পড়ো সবগুলো, তাহলে তোমার অঙ্ক তুমি বুঝতে পারবা। বাট এছাড়া বাকি যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলোর জন্য তোমাকে মূল বই খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। কারণ মূল বইয়ের অলরেডি বোর্ডে যেই অঙ্কগুলো আসছে, এগুলো তুমি যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে হোপফুলি ওই টাইপের অঙ্কই তোমার কাছে অ্যাডমিশনে আবার আসবে। এছাড়াও আমরা কিছু স্পেশাল ক্যাটাগরির অঙ্ক তো অবভিয়াসলি করব, আমাদের কোর্সে আমরা স্পেশাল ক্যাটাগরির অঙ্কগুলো অবভিয়াসলি করব। সো এগুলো অ্যাকচুয়ালি ত্রিকোণমিতিতে আমাদের সাহায্য করবে। ওকে, নেক্সট হচ্ছে অন্তরীকরণ। অন্তরীকরণের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অন্তরীকরণের প্রয়োগ। অন্তরীকরণের প্রয়োগের ভিতরে আমরা স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ বের করা, এই রিলেটেড অনেক সুন্দর সুন্দর অঙ্ক আছে।
ঠিক আছে, একটু আগে যেটা বলতেছিলাম সেটা আবার অন্তরীকরণের মাধ্যমেও করা যায়, শুধু সরলরেখার কনসেপ্ট দিয়ে করা যায়, ক্যালকুলাসের কনসেপ্ট দিয়েও করা যায়। তো সেই জিনিসগুলো আমরা দেখব। এবং এখানে খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গুরুমান লঘুমান নির্ণয় করা। এই কনসেপ্ট দিয়ে অনেক অঙ্ক করা যায় এবং এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনও অনেক বেশি। সো এই জিনিসগুলোতে আমরা খুব বেশি ফোকাস করব, এগুলোর অ্যাডভান্স লেভেলের অঙ্ক আমরা করব, এমন এমন অঙ্ক করব যেটা করলে তোমার মানে এইটা সম্পর্কে আর কোনো কনফিউশনই থাকবে না। এছাড়াও ডিফারেন্সিয়েশনের যে বিভিন্ন মেথড আছে, বিভিন্ন ফাংশনকে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয়, প্যারামেট্রিক ইকুয়েশনের ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়, এই জিনিসগুলো তো অবশ্যই আমরা আলোচনা করবো। আমরা একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা আছে। যোগজীকরণ, যোগজীকরণ বুঝতে পারতেছো, এরিয়া রিলেটেড যে অঙ্কগুলো, এখানে সবচেয়ে বেশি ঝামেলা হয় কি, তোমার গ্রাফ সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে। কারণ তোমাকে একটা ফাংশন দিল, ফাংশনের গ্রাফ কিরকম হবে এটা তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু এরিয়া বের করা সহজ হয়ে যায়। গ্রাফ যদি তোমার ভালো আইডিয়া না থাকে তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে না। তো আমরা গ্রাফে ফোকাস করব, এরিয়া কিভাবে বের করতে হয় সেটা দেখব, এই জিনিসগুলো আমরা দেখব। এরপরে জটিল সেকেন্ড পেপার। সেকেন্ড পেপার তুমি যদি দেখো তাহলে চ্যাপ্টার 8 এবং চ্যাপ্টার 9-এ কোশ্চেনটা অনেক বেশি, স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা। বেসিক্যালি এই দুইটা চ্যাপ্টার তোমার ফিজিক্সের সাথে মিলে যায়। ফিজিক্সের একটা গতিবিদ্যা চ্যাপ্টার আছে, তো এই ফিজিক্সের গতিবিদ্যা চ্যাপ্টারের সাথে আমাদের এখানে যে গতিবিদ্যা এই চ্যাপ্টার অনেক কিছুই মিল, মানে অলমোস্ট 80%-এর মতোই মিল। তো এই জন্যে এই চ্যাপ্টারগুলো থেকে অঙ্ক বেশি আসে। বাট এখান থেকে আসলে কঠিন প্রশ্ন খুব একটা হয় না, স্থিতিবিদ্যা গতিবিদ্যা এগুলো থেকে সহজ সহজ প্রশ্নই হয়, বইয়ের বাইরে প্রশ্ন হয় না। বই যে কনসেপ্ট তুমি পড়ছো সেই কনসেপ্ট তোমার যদি পড়া থাকে তাহলে তুমি স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা ভালো অ্যান্সার করতে পারবা। আচ্ছা, জটিল সংখ্যা। জটিল সংখ্যা চ্যাপ্টারটা সাইজে ছোট, বাট এটাতে কি নাই, এটাতে সব কিছু আছে, ভেক্টর আছে, ত্রিকোণমিতি আছে, তারপরে আর কি আছে, জটিল সংখ্যা তো ইটসেলফ, জটিল সংখ্যার নিজস্ব কিছু কনসেপ্ট তো আছেই, তো অনেক কিছু আছে। পুরা জ্যামিতি এটার ভিতরে ঢুকায় দেওয়া যায়। ঠিক আছে, তুমি যতগুলা সমীকরণ পড়ছো, বৃত্তের সমীকরণ বলো, সরল রেখার সমীকরণ বলো, এই সবগুলো সমীকরণ, উপবৃত্তের সমীকরণ বলো, এই সবগুলা সমীকরণ আবার জটিল সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায়। তো জটিল সংখ্যা মানে শুধু জটিল সংখ্যা না, জটিল সংখ্যা মানে পুরা জ্যামিতি, জটিল সংখ্যার সঞ্চারপদ পুরাটাই জ্যামিতি। ঠিক আছে, সো ওই জিনিসটা দেখেই, কোয়েশ্চেন দেখেই, ইকুয়েশন দেখেই কিভাবে বোঝা যায় যে এটা কিসের সঞ্চারপদ বা কিসের ইকুয়েশন, এই টেকনিকগুলো আমরা শিখবো। জটিল সংখ্যার রোটেশন খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, জটিল সংখ্যার রোটেশন আমরা দেখবো। প্রিভিয়াস ইয়ারে 2-1 বছর আগে হয়তো সুন্দর একটা প্রশ্ন আসছিল, যদিও বা আইডিয়া রোটেট করলে 90 ডিগ্রি ঘুরে যায়। সো আসলে আইডিয়া রোটেট করার কারণে অঙ্কটা হয়তো খুব বেশি জটিল হয় নাই, বাট অন্যান্য ক্ষেত্রে যে কোনো একটা জটিল সংখ্যাকে কিভাবে রোটেট করতে হয় এই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। অ্যাজ ওয়েল এজ আমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলো তো আমরা অবশ্যই করবো। এখানে মূল নির্ণয়, জটিল সংখ্যার মূল নির্ণয়, বর্গমূল নির্ণয়, ঘনমূল নির্ণয়, চতুর্থ মূল, ষষ্ঠ মূল, এনতম মূল, হ্যাঁ, তারপর নেগেটিভ সংখ্যার লগারিদম, অয়লার্স আইডেন্টিটি, ডি মোইভার্স থিওরেম, এই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। নেক্সট হচ্ছে বহুপদী সমীকরণ। বহুপদী সমীকরণ সলভ করতে গেলে তোমার জটিল সংখ্যা সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে, কারণ অনেক বহুপদী আছে যেগুলোর সলিউশন কিন্তু কমপ্লেক্স নাম্বার। তো সাপোজ তোমাকে একটা বহুপদী দিলাম যেটার মূল হচ্ছে গিয়ে আলফা বিটা, আলফা টু দি পাওয়ার 107, বিটা টু দি পাওয়ার 107 সমান কত? সো খুব বেশি সম্ভাবনা থাকে যে আলফা এবং বিটা একটা কমপ্লেক্স নাম্বার হবে। সো কমপ্লেক্স নাম্বার চাইলে আমি বহুপদীর ভিতরে ঢুকাই দিতে পারি, এই জন্যে বহুপদী এটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এছাড়াও তোমার মূলের প্রকৃতি, মূলের নিশ্চক, এই জিনিসগুলো তো অবশ্যই ইম্পর্টেন্ট। কণিক তো জ্যামিতির ভিতরে পড়ে যাচ্ছে। কণিক তুমি যদি পরাবৃত্তটা খুব ভালোভাবে করো তাহলে উপবৃত্ত অধিবৃত্ত হয়ে যায়, অনেকটাই হয়ে যায়। আবার উপবৃত্তটা যদি খুব ভালোভাবে করো তাহলে অধিবৃত্তে অসীম তটের সমীকরণ নির্ণয় করা ছাড়া এক্সট্রা কোনো সমীকরণ থাকে না। তো আমরা পরাবৃত্তের সবচেয়ে বেশি ফোকাস করব, দেন আমাদের টার্গেট হবে উপবৃত্ত। এখানে আবার এরিয়া রিলেটেড অনেক অঙ্ক করা যায়, উপবৃত্তের এরিয়া সংক্রান্ত অনেক অঙ্ক করা যায়। একটা উপবৃত্তের ভিতরে আমি একটা বর্গ এঁকে দিলাম বা একটা আয়ত এঁকে দিলাম, দিয়ে বললাম এটা ম্যাক্সিমাম এরিয়া কত, একটা সুন্দর প্রশ্ন। বা বললাম যে উপকেন্দ্রিক লম্বগুলো দিয়ে তুমি হচ্ছে গিয়ে একটা আয়ত আঁকো, সেই উপকেন্দ্রিক লম্বের শীর্ষবিন্দুগুলোতে স্পর্শকের সমীকরণ বের করো, আরেকটা সুন্দর প্রশ্ন। মানে চাইলে অনেক কম্বিনেশনও অনেক সুন্দর সুন্দর অঙ্ক করা যায়। তো এগুলো কিভাবে ডিল করতে হবে, প্রচুর প্রবলেম সলভিং এর মাধ্যমে এগুলো তোমাদেরকে করানো হবে।
ত্রিকোণমিতি নিয়ে নতুন করে বলার কিছু নেই, ত্রিকোণমিতি তো আগেই বলে দিছি। স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, এটা ফিজিক্সের সাথে অনেকটাই রিলেটেড। স্থিতিবিদ্যাতে নতুন কিছু টপিক আছে, লামির উপপাদ্য আছে এবং প্যারালাল ফোর্স আছে। সো এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এখানে টর্কের কনসেপ্ট আলোচনা করব, বলের ভ্রামক দিয়ে কিভাবে অঙ্ক সমাধান করতে হয় এগুলো আলোচনা করব। ওকে, সো এই গেল সাবজেক্ট রিলেটেড কথাবার্তা। এবার আসো যে তুমি ইঞ্জিনিয়ারিং কেন পড়বা, আসলে ফিউচার পসিবিলিটিস। আমার ক্ষেত্রে তো আমি ডিসিশন নিয়েছিলাম আমি কেন পড়বো, আমি ম্যাথ ভালো পারতাম, ফিজিক্স ভালো লাগতো, এই জন্য আমি ইঞ্জিনিয়ারিং পড়ার ডিসিশন নিয়েছিলাম। আমি জানি না তোমার ডিসিশন কি জন্য, মানুষ কি জন্য ইঞ্জিনিয়ারিং পড়তে চায়। প্রথম কথা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মানে শুনতেই একটু বেশি পশ লাগে। মানে আমরা যখন ছোট ছিলাম, আমি তো বুয়েটের নামই শুনছি মনে হয় কবে, যখন ইয়াতে ভর্তি হই, কলেজে ভর্তি হয়, তার আগে আমি জানতাম না বুয়েট আবার কি জিনিস। তারপর হচ্ছে সবগুলো সাবজেক্ট একটু অ্যানালাইসিস করলাম যে আমার আসলে কোনটা পার্সোনালি ভালো লাগে এবং কোনটার জন্য কোনটা দরকার। তো তখন বুঝলাম যে না, আমি মানে ফিজিক্স ম্যাথ এগুলো হচ্ছে বেশি ভালো লাগছে। তা আমার মতে হচ্ছে বাবা মা কি চায় যে হয়তো বা মেডিকেলে ডাক্তার হও অথবা ইঞ্জিনিয়ার হও এমন কিছু বলতো, তখনও জানতাম না বুয়েট কি জিনিস। ডাক্তারের কাজটা কিন্তু সবাই বুঝে, জানো, মানে এখন পর্যন্ত আমি মানুষকে বুঝাতে পারি যে আমি কি কাজ করি। ইঞ্জিনিয়ারের কাজ কিন্তু কেউ বুঝবে না, বাট একটা ডাক্তারের কাজ কি এটা সবাই বুঝে, ছোট থেকে বড় পর্যন্ত সবাই জানে ডাক্তারের কি কাজ, ইঞ্জিনিয়ারের কি কাজ। ইভেন আমার কাজের পরিধি কতটুকু এটা এখন পর্যন্ত আমি জানি না। ওই এটাই হয় আমাদের। তোমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হবা, যে কোনো ইউনিভার্সিটিতে বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হোক, তুমি প্রথম ক্লাসে আশা করি তোমাদের টিচারটা বলবে যে আমার যখন ক্লাস হয়েছিল প্রথমবার, তো কোন এক স্যার, আমার নাম মনে পড়ছে না, তো দেখিয়েছিল এরকম যে ইঞ্জিনিয়াররা অ্যাকচুয়ালি কি করে এবং আমরা কি বুঝি। আমরা বুঝি ইঞ্জিনিয়াররা মনে হয় একবারে রকেট সায়েন্স, সবাই মনে রকেট বানাচ্ছে, ইঞ্জিনিয়ার মানে রকেট বানাইতে হবে আমাদেরকে, আমি এখন রকেটে কাজ করব, এই কাজ করব, বিভিন্ন জিনিস করব। বাট ইঞ্জিনিয়ারিং এর মেইন কোর যে জিনিসটা, সেটা হচ্ছে তোমার হচ্ছে নতুন কিছু ইনোভেশন করা। নতুন, শুধুমাত্র ইঞ্জিনিয়ার মানে যে মাঠে ঘাটে কাজ করতে হবে এরকম জিনিস না। তুমি কিন্তু রিসার্চের মাধ্যমেও ফিউচার যে পসিবিলিটি এখানে লেখা আছে, তুমি রিসার্চের মাধ্যমে বর্তমান যে ইনোভেশন, বর্তমান যে পর্যায়ে আছে, এইখান থেকে হচ্ছে আরো আপগ্রেড কিভাবে করা যায়, এই জিনিসগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং এর আন্ডারেই পড়ে। তো ইঞ্জিনিয়ারিং মানে এই না যে হচ্ছে মাঠে ঘাটে কাজ করতে হবে সবসময় বা হচ্ছে সবসময় ইয়ে করতে হবে, এটা অবশ্যই পড়ে। বাট বর্তমানে যেই সিচুয়েশন আছে সেখান থেকে হচ্ছে ভবিষ্যৎ যাতে করে আরো ফার বেটার করানো যায়, এই কারণে কিন্তু এই ফিউচার পসিবিলিটির আন্ডারে অনেকগুলো তোমার আসলে পসিবিলিটি। যেটা আমি বলি যে তোমাদের ইঞ্জিনিয়ারিং এর আমাদের মেইন যে কোর্সগুলো আছে, মানে আমরা যেগুলো আর কি মোটামুটি চিনি, সেটা হচ্ছে ট্রিপল হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে সিএসই বলো, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। এর পাশাপাশি হচ্ছে আরো কিন্তু অনেকগুলো তোমার ডিপার্টমেন্ট আছে, ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং আছে, তারপর হচ্ছে আরবান রুরাল প্ল্যানিং ডিপার্টমেন্ট আছে, ইউআরপি আছে, সিভিল আছে, ঠিক আছে। তারপর হচ্ছে এর পাশাপাশি যেটা দরকার, নতুন হচ্ছে আমাদের বইতে একটা ডিপার্টমেন্ট এসেছে, আমাদের ব্যাচ, আমাদের মনে হয় আগের বছর আমাদের ব্যাচ থেকে, মনে পড়ছে না, মনে হয় আমাদের ব্যাচ থেকে, সেটা হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই জিনিসগুলো কিন্তু এখন বর্তমানে যেই চাহিদাটা দরকার, যেটার জন্য ইঞ্জিনিয়ারিং তো অনেক সেক্টর থেকে এসেছে। প্রথমেই কিন্তু শুধুমাত্র সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ছিল, বাট পরবর্তীতে এই জিনিসগুলো হচ্ছে বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে। তো পসিবিলিটির মধ্যে অ্যাকচুয়ালি তোমার তুমি যে কোনো ডিপার্টমেন্টে যাও না কেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু অনেকগুলো সাবসেকশন আছে। যেমন আমি যদি মেকানিক্যালের কথাই বলি, আমি মেকানিক্যালে পড়েছি, তো মেকানিক্যালে পড়া মানেই যে শুধুমাত্র সে একটা সেক্টরে কাজ করে ব্যাপারটা সেরকম না। এখান থেকে কিন্তু অনেক সেক্টরে কিন্তু যাওয়া পসিবল। আমাদের মেকানিক্যালকে আমরা কিন্তু অনেক ভাগে ভাগ করতে পারি, যেমন হচ্ছে সলিড মেকানিক্স এর আন্ডারে একটা পড়লো, বা ফ্লুইড মেকানিক্স এর আন্ডারে একটা পড়লো, বা থার্মোডাইনামিক্স এর আন্ডারে একটা পড়লো, থার্মাল ইঞ্জিনিয়ারিং এর সেক্টরে চলে গেল। তো বিভিন্ন সেক্টর, বিভিন্ন কিন্তু অনেকগুলো সেক্টর তুমি যেতে পারবা। তো এবং এদের জন্য কিন্তু শুধুমাত্র পসিবিলিটি বাংলাদেশে বলে সেটা না, বাংলাদেশের চাকরি তো তোমার হচ্ছে আছেই, এর পাশাপাশি পাশাপাশি কিন্তু তুমি যদি বাইরের দেশে যাও, সেখানেও কিন্তু তোমার অনেকগুলো সুযোগ থাকবে বিভিন্ন সেক্টরে কাজ করা। ঠিক আছে, তো আর কিছু বলার থাকলে ভাই? আর কি বলবো, ডিজাইন একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। তোমার ইঞ্জিনিয়াররা ধরো যে একটা সিস্টেম আসার আগে কিভাবে ডিজাইন করতেছে, যেমন সিভিলের কাজটা মনে হয় তোমরা কম বেশি সবাই বুঝো। আচ্ছা, একটা 4 তলা বিল্ডিং বানানো আর একটা 100 তলা বিল্ডিং বানানো, দুইটা কিন্তু সেম জিনিস না। একটা 4 তলা বিল্ডিং কিন্তু যে কেউ একটা টুকটাক 4 তলা বিল্ডিংও হয়তো ডিজাইন করতে পারবে না, 1-2 তলা হয়তো ডিজাইন করতে পারবে, বাট যখন তুমি একটা 100 তলা বিল্ডিং ডিজাইন করতে যাবা, এখানে কিন্তু অনেক ক্যালকুলেশনের ব্যাপার আছে। ঠিক আছে, এটা গেল সিভিলের ব্যাপার। এবার তুমি ধরো যে মেকানিক্যাল যদি বলো, মেকানিক্যাল হিট ট্রান্সফার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ধরো যে পুরো একটা সিস্টেমের হিট লোড কতটুকু হবে, বা আমি পাওয়ার জেনারেশনে আছে, পাওয়ার জেনারেশন দিয়ে এক্সাম্পল দেয় আমার জন্য সবচেয়ে সহজ।
তো পাওয়ার জেনারেশন দিয়ে যদি বলি, ধরো আমার একটা পাওয়ার প্ল্যান্ট এখন আমি বানাই নেই, তো আমার টোটাল পাওয়ার ক্যাপাসিটি কতটুকু হবে সেটা আমি জানি। এর ভিত্তিতে কি কয়লা আসবে বা কি হচ্ছে গিয়ে তোমার জিসিভি হবে, এর উপর ডিপেন্ড করতেছে কতটুকু এয়ার ফ্লো দিব, ফ্যানের ডিজাইনটা কিরকম হবে, কতটুকু পানি দিব, ফিট পাম্পের ডিজাইন কিরকম হবে। সেই সব কিছু অ্যাকচুয়ালি মানে একটা সিস্টেম দাঁড়ানোর আগেই একটা ইঞ্জিনিয়ার দেখতে পারে সিস্টেমটা। একটা মানে সাধারণ মানুষ দেখতেছে কি, সাধারণ মানুষ দেখতেছে সামনে কিছু নাই, বাট একটা ইঞ্জিনিয়ার তাকে কিন্তু আগে থেকে চিন্তা করতেছে, আচ্ছা ঠিক আছে এইখানে এই জিনিসটা, ওইখানে ওই জিনিসটা, এইটার সাইজ এরকম হবে, ওইটার সাইজ এরকম হবে, এটা প্রেশার এত হবে, এটা হিট ক্যাপাসিটি এত। তো এই জিনিসগুলা ভিজুয়ালাইজ করা, ভিজুয়ালাইজ তোমরা সবচেয়ে মজা পাও যে ম্যাথে ভিজুয়ালাইজ করাটা অনেকে দেখতে চাও। সো ম্যাথে ভিজুয়ালাইজ করতে পারলে যেরকম মজা লাগে, ইঞ্জিনিয়ারদের মজাটা হচ্ছে গিয়ে এইখানে যে সিস্টেম বের হওয়ার আগেই তুমি দেখতে পারতেছো যেটা কেউ দেখতে পারতেছে না, এইখানেই হচ্ছে গিয়ে মজাটা। এবং সবচেয়ে মজা লাগে কখন জানো, যখন তুমি ভিজুয়ালাইজ করছো এবং ওইটা যখন 5 বছর বা 10 বছর পর মানুষ দেখতেছে যে হ্যাঁ তুমি যেটা 5 বছর আগে নিজে কল্পনায় চিন্তা করছিলা, 5 বছর পর মানুষ দেখতে পাচ্ছে যে হ্যাঁ এইটা হচ্ছে সেই জিনিস, তখন হচ্ছে গিয়ে একটা ভিতরে জোশ কাজ করে। এর পাশাপাশি হচ্ছে তোমরা অনেকেই মাঝে মাঝে কমপ্লেন করো এই সারাদিন কি কি ম্যাথ করাই, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, এগুলো জীবনে কোথায় কাজে লাগে, আলটিমেট তো হচ্ছে বসে বসেই কাজ করা লাগবে, কখনোই কাজে লাগে না। বাট ওই যে যখন তোমরা ডিজাইন অ্যাসপেক্টে যাবা তখন আসলে বুঝতে পারবে যে একটা জিনিস সম্পর্কে চিন্তা করার জন্য কতগুলো ক্যালকুলেশন তোমাকে করা লাগছে। তো তার জন্য এটা তো আমরা যেটা ইঞ্জিনিয়ারিং কোর্সে শেখাবো সেটা তো খুবই একটা মিনিয়েচার ভার্সন, মানে কিছুই না, তোমাকে জাস্ট রেডি করানো হচ্ছে যাতে করে তোমরা ওই প্রেশারটাকে হ্যান্ডেল করতে পারো যখন তোমরা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে পড়বা। এবং সেখানেও তোমাকে সব শিখিয়ে দেওয়া হবে ব্যাপারটা সেরকম না। তোমার আন্ডারগ্রেড লাইফে শুধুমাত্র আমি মেকানিক্যালের কথা যদি বলি, তাহলে মেকানিক্যাল যতগুলো সেক্টর আছে বা থাকতে পারে সেই সেক্টরগুলো সম্পর্কে জাস্ট প্রিলিমিনারি যে আইডিয়াটা সেটা তোমাকে দেওয়া হবে। এর পরবর্তীতে তোমরা হচ্ছে এক্সপ্লোর করতে পারবা, সেটা এমএসসি থেকে যে হোক বা পিএইচডি করতে যে হোক, সেখানে তুমি এক্সপ্লোর করতে পারবা যে কোন কোন সেক্টরে আসলে আমার যাওয়া উচিত, এই এতগুলো সেক্টর আছে কোন সেক্টরে আমার যাওয়া উচিত। সেই সেক্টরে যখন তুমি যাবা তখন দেখবা যে এই জিনিসগুলোর ইমপ্লিকেশন গুলো, যে কিভাবে আমি হচ্ছে এগুলাকে হচ্ছে ইউজ করছি, আমার যতগুলো জ্ঞান আমি এতদিন নিয়েছি জীবনে কাজে লাগে না ওটা সেটা না, সবসময় কাজে লাগে। এটা আসলে আমি দেখতে পাই না। তাই যে আমরা যখন পাওয়ার জেনারেশনের কথা বলি, তো তোমরা বলো না মাঝে মাঝে যে হচ্ছে এই সরলরেখা পড়ছি, এই পড়ছি, সেই পড়ছি, কেন পড়ছি? আমরা যখন হচ্ছে একটা পাওয়ার প্ল্যান্ট হচ্ছে নিজে কাজ করি তখনই আসলে বোঝা যায় যে জিনিসগুলোকে কিভাবে আমরা ভিজুয়ালাইজ করছি। মনে করো এই সরলরেখার ঢাল তোমরা পড়বা, সরলরেখার ঢাল কনসেপ্টটা মনে হচ্ছে কি এক দুটো ইকুয়েশন y2 - y/1 ডিভাইডেড বাই x2 - x1, কি এটা দিয়ে কি বুঝলাম? বাট এই যে যখন তুমি কাজ করতে যাবা এই ঢাল যে কত ইম্পর্টেন্ট সেটা আসলে আমরা বুঝতে পারি। যে একটা জিনিস ঢাল মানে কি, ধীরে ধীরে নামছে তার মানে কি তার স্লোপ কম, সো সে অনেক স্লোলি রেসপন্ড করছে। মনে করো একটা জিনিস দেখতে দেখতে হঠাৎ করে দেখবে সেটা 0 হয়ে গেল, মানে একেবারে নেমে গেল। এর মানে কি, মানে কোন একটা জিনিস হচ্ছে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে তার মধ্যে কোনো একটা সমস্যা এসেছে। সেই সমস্যাটাকে তুমি কিভাবে ঠিক করতে পারবা সেটা তোমাকে প্রম্পট অ্যাকশন নিতে হবে, যেটা হচ্ছে আমরা ভিডিওর আগেই বলেছিলাম যে খুব বেশি সময় পাবো না আসলে একটা জিনিসকে স্টেবিলাইজ করার জন্য। তো সেই সময়টা যাতে করে কম দেওয়া হয় এবং সেটা যাতে করে তুমি দ্রুত অ্যাকশন নিতে পারো সেটা আসলে এখন থেকে তোমাদের শিখতে হবে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি ইঞ্জিনিয়ারিং এর আসলে সেক্টরের পসিবিলিটির আসলে শেষ নাই, তোমরা না যাওয়া পর্যন্ত সেটা বুঝতে পারছো না। আচ্ছা, আরো কিছু স্টুডেন্ট মনে হয় প্রশ্ন করছিল রোবোটিক্স এর ব্যাপারে, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে। দেখো, রোবোটিক্স, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলো কোর কোনো সাবজেক্ট না, এগুলো নিয়ে তুমি মাস্টার্স করতে পারো বা পিএইচডি করতে পারো বা রিসার্চ করতে পারো, এগুলোর ছোট একটা টপিক নিয়ে তুমি করতে পারো। তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে তুমি রোবোটিক্সে যেতে পারো, বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে রোবোটিক্সে যেতে পারো, বা তোমার ওইটার যেই ভার্সন, এখন তো এআই এর যুগ, তো তুমি যদি মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে চাও, সো সিএসসি থেকে তোমার বেটার অপশন আছে। তো মেইন হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রিক্যাল, সিএসসি, মেকানিক্যাল যেগুলো তোমরা আন্ডারগ্রেডে করবা, এরপরে তোমাদের ক্যারিয়ার পাথ হিসাবে তোমরা কি করতে চাও সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে বাকি জিনিসগুলো করতে হবে। যেমন আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ রোবোটিক্সের একটা কোর্স ছিল, বাট তার মানে এই না যে ওই একটা কোর্স না করলে তুমি রোবোটিক্স পারবা না। ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে স্টুডেন্টরা কিন্তু রোবোটিক্স ক্লাবের মাধ্যমে বা পার্সোনাল ইন্টারেস্টে রোবট বানানো শুরু করে দেয়। তো এটা হচ্ছে সম্পূর্ণ পার্সোনাল ইন্টারেস্টের ব্যাপার। কারো পার্সোনাল ইন্টারেস্ট থেকে আমি রোবট বানাবো, কারো পার্সোনাল ইন্টারেস্ট থাকে যে না আমি ডিবেটিং করব, আবার কারো পার্সোনাল ইন্টারেস্ট থেকে আমি অ্যাক্টিং করব। আমার এক টিচার বলছিল, কে বলছিল আমার নাম মনে নেই, সে বলছিল যে মানে একজন ইঞ্জিনিয়ার চিকিৎসা ছাড়া বাকি সবকিছু করতে পারে, তুমি ডাক্তারি করতে পারবা না এটা ছাড়া, তুমি যা খুশি। যেমন আমি ইঞ্জিনিয়ার হওয়ার পরে টিচিং করতেছি না, করতেছি তো,
তো এরকম কেউ হয়তো ক্যাডার হয়ে গেছে, বিসিএস ক্যাডার হয়ে গেছে, পুলিশে আছে, প্রশাসনে আছে, ব্যাংকিং এ আছে, সব সেক্টরেই আছে। কোন সেক্টরে ইঞ্জিনিয়ার নেই? সব সেক্টরে ইঞ্জিনিয়ার আছে। সো এটা আরেকটা মেইন রিজন ইঞ্জিনিয়ারিং চুজ করার। কারণটা কি? তোমার পসিবিলিটিস অনেক, তুমি অনেক দিকে যেতে পারবা। যেমন ধরো যে তুমি একটা স্পেসিফিক সাবজেক্ট, সাপোজ ম্যাথ নিয়ে পড়লাম, আমি যদি ম্যাথ নিয়ে পড়তাম তাহলে কি হতো? ম্যাথ নিয়ে পড়লে ডেফিনেটলি আমি ইঞ্জিনিয়ারিং জব করতে পারতাম না, ইঞ্জিনিয়ার হতে পারতাম না। ম্যাথ নিয়ে করলে তোমার অন্যান্য যে জেনারেল সেক্টরগুলো, সেটার পাশাপাশি হয়তো ম্যাথের টিচিংকে প্রফেশন করা লাগতো। বাট সেটা কিন্তু চাইলে আমি ইঞ্জিনিয়ারিং করেও করতে পারি। আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং বলো, ডাক্তারদের ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য। ডাক্তাররা ইঞ্জিনিয়ারিং ছাড়া বাকি সব কিছুই করতে পারে। সো ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলে তোমার ক্যারিয়ার পাথের ভ্যারিয়েশনটা অনেক বেশি। এজন্য তুমি চাইলে ইঞ্জিনিয়ারিং চুজ করতে পারো। ওকে, চলে যাবো হচ্ছে তোমাদের কিছু কোয়েশ্চেন। অনেকে হচ্ছে তোমরা প্রশ্ন করেছো, যে প্রথম যে প্রশ্নটা দেখি একটু, সেটা হচ্ছে পরীক্ষা কিভাবে দিব। দেখো, আমাদের পরীক্ষার রিলেটেড যে জিনিসগুলো, সেটা তোমাদের কিন্তু প্রাইভেট গ্রুপে অলরেডি আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, যে কিভাবে আসলে পরীক্ষা আমরা কিভাবে নিচ্ছি, এবং তোমাদের খাতা কিন্তু কেটে দেওয়া হবে এখানে পরীক্ষার। তোমরা খাতা জমা দিবা, আমরা হচ্ছে কেটে দিব, তোমাদের কোন কোন জায়গায় ভুল হয়েছে সবগুলো কিন্তু হচ্ছে অ্যানালাইসিস করে তোমাদেরকে পরবর্তীতে পাঠিয়ে দেওয়া হবে, যাতে করে তোমরা বুঝতে পারো যে কোন জায়গায় আমার সমস্যাটা আছে। ঠিক আছে? তো এই সম্পর্কে এখানে মনে হয় না ডিটেলস আলোচনা করার দরকার আছে। একটা ভিডিও দেয়াই আছে তোমাদের, ওটার জন্য কিভাবে কি কি করতে হবে ওটা একটু ফলো করো, আশা করি সমস্যা হবে না, তোমরা বুঝতে পারবে যে পরীক্ষা কিভাবে দিব। এরপরে হচ্ছে কি ডাউট সলভিং সেশনে কি কি করানো হবে। তো দেখো, ডাউট সলভিং যে সেশনটা আছে আমাদের, সেটা হচ্ছে এক্সট্রা আমরা রেখেছি এই কারণেই, কারণ শুধুমাত্র পড়ানো এবং পরীক্ষা দেওয়ার মধ্যে সবকিছু না। মাঝে মাঝে এরকম হতেই পারে যে আমি একটা জিনিস পড়াচ্ছি, তুমি এক্স্যাক্টলি সেই জায়গাটায় বোঝো নি। তো মনে করো তুমি যেই জায়গাটাতে বোঝো নি, এটা একটা স্ক্রিনশট নিয়ে, অথবা হচ্ছে মনে করো ভিডিও থেকে একটা লাইন বোঝো নি, তো ভিডিওটা কোন মিনিটে বোঝো নি, ওটা যদি আমাকে একটু বলে দাও, আমাকে গ্রুপে যদি বলে দাও, এবং প্রবলেমটা যদি খুবই সিম্পল প্রবলেম হয়, আমি যদি এক দুই লাইনে তোমাকে বোঝাতে পারি, তাহলে হয়তো আমি কমেন্টেই তোমাকে বুঝিয়ে দিলাম। অথবা যদি আমার মনে হয় যে না, তোমাকে আসলে একটা ভিডিওর মাধ্যমে বোঝানোর দরকার, তাহলে দরকার হলে ওই প্রবলেমটা, যেই প্রবলেমটা তোমার আছে, সেই প্রবলেমটার একটা হচ্ছে ভিডিও আকারে সলিউশন করে তোমাকে দিয়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত তুমি স্যাটিসফাইড হচ্ছ, আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে বোঝাতে থাকবো, কারণ এটা আমার দায়িত্ব। ঠিক আছে? তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই যে হচ্ছে লাইভ ক্লাস হচ্ছে না, হয়তো বা কিছুই বুঝবো না, ব্যাপারটা এরকম না। তোমাকে বোঝানোর দায়িত্ব আমার, এটা আমার উপর ছেড়ে দাও। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র ক্লাসগুলো ভালো মতো করা, ক্লাস নোট করা, এবং হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এবং মেইন টেক্সট বুক একদম ভালো মতো বারবার প্র্যাকটিস করা। বাকিটা হচ্ছে আমার কাজ, আমার উপর ছেড়ে দাও। ঠিক আছে? আর কিছু? ভাইয়া কিন্তু সব রেসপন্সিবিলিটি নিয়ে নিছে তোমার। তুমি আর কোনো জায়গায় এরকম রেসপন্সিবল টিচার পাবা কিনা আমি জানি না। অনেক জায়গায় হয়তো তোমার কমেন্ট কারো নজরেই পড়বে না, মানে যেহেতু আমরা একটু কম পপুলার, তো কম পপুলার হওয়ার কারণে কিন্তু তোমরা এই বেনিফিটটা পাচ্ছ। সো লেস পপুলার হওয়ার বেনিফিট স্টুডেন্টদের আছে, তাই তো? সরাসরি তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবা, সরাসরি সাদিক ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারবা, যেটা কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্ম যারা অনেক পপুলার এক্ষেত্রে সম্ভব না। আচ্ছা, এবার কি প্রিপারেশন অনেক ভালো হলেই কি চান্স হবে? না, প্রিপারেশন ভালো এটা তোমাকে চান্স পাওয়ার গ্যারান্টি দেয় না। অনেক ফ্যাক্টর আছে ভাই, অনেক ফ্যাক্টর আছে। তুমি ওই দিন যে যে প্যানিক অ্যাটাক করবে না তার কোনো ইয়ে আছে? তোমার বুয়েটের ভর্তি পরীক্ষার দিন বাইরে অ্যাম্বুলেন্স রেডি থাকে, এটা জানো? অনেকে মাথা ঘুরে পড়ে যায়, হ্যাঁ, পানি নিয়ে সবাই রেডি হয়ে থাকে, অ্যাম্বুলেন্স রেডি থাকে। তো প্যানিক অ্যাটাক এটা হতে পারে। আবার এমন হতে পারে তোমার টাইমটা কিন্তু খুবই কম। দেখো, অ্যাডমিশন জার্নিটা 2-3 মাসের, বাট যেহেতু এখানে 12টা-14টা করে চ্যাপ্টার আছে, প্রত্যেকটা সাবজেক্টে 12টা-14টা করে চ্যাপ্টার আছে, সো ওভারঅল এক সপ্তাহে তুমি যদি একটা চ্যাপ্টারও ফোকাস করতে চাও, তাহলে 3 সাবজেক্টের 3টা চ্যাপ্টার তোমাকে কিন্তু এক সপ্তাহে পড়তে হচ্ছে। সাপোজ তুমি কোনো একটা সপ্তাহ অসুস্থ হয়ে গেলা কোনো কারণে, তো ওই সপ্তাহে যে 3টা চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার তোমার মাথায় বার্ডেন হয়ে থাকবে। এইটা লোড মানে রিকভার করা, এটা কিন্তু একটু টাফ। সো তোমাকে খেয়াল রাখতে হবে সম্পূর্ণ সময়টা একটু সুস্থ থাকার চেষ্টা করতে হবে। মানে আননেসেসারি খাওয়া দাওয়ার অনিয়মের কারণে অসুস্থ হয়ে গেলা, বা বৃষ্টিতে ভিজলা জ্বর চলে আসলো, বা আননেসেসারি জার্নি করলা, সো এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করতে হবে, সুস্থ থাকতে হবে। কারণ যে কোনো একটা সপ্তাহ তুমি যদি মিস করে ফেলো, ওই সপ্তাহের বার্ডেনটা তোমার মাথায় কিন্তু কি বলবে, কম্পাউন্ড ইন্টারেস্টের মতো বাড়তে থাকবে। তো এটা গেল হচ্ছে গিয়ে ফিজিক্যাল ফিটনেসের একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে গিয়ে প্রচুর পরীক্ষা দিতে হবে। আমি শুরুতে একটা কথা বলছিলাম যে তোমার নিজের বাসায় বসে, নিজের রুমে বসে একটা প্রশ্ন সলভ করা, আর পরীক্ষার হলে যে ওইখানে অ্যাকচুয়াল 3 মিনিট একটা প্রশ্ন সলভ করা, দুইটার ভিতর আকাশ পাতাল পার্থক্য। একই জিনিস, যেমন আমার ক্ষেত্রে আমি এটা ভুল করে আসছিলাম। আমি ম্যাথে সবচেয়ে বেশি কনফিডেন্ট ছিলাম, মারা খাইছি সবচেয়ে বেশি ম্যাথেই।
ম্যাথে জানা অঙ্ক, এক্স অক্ষের সমান্তরাল অক্ষ যদি কোনো পরাবৃত্তের হয় তাহলে পরাবৃত্তের সমীকরণ হবে, খুবই সহজ একটা অঙ্ক, বাট আমি এদের ভুল করে আসছিলাম, উল্টা সমীকরণ বের করে দিয়ে আসছিলাম। সো এই জিনিসগুলো খুবই নর্মাল, খুবই নর্মাল, এবং তোমার ক্ষেত্রে যে হবে না তুমি এই গ্যারান্টি দিতে পারো না। অনেক ভালো স্টুডেন্ট আছে, অলিম্পিয়াড করা অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু অ্যাডমিশন টেস্টে মারা খায়, ঠিক আছে? তো প্রিপারেশন ভালো মানেই যে তোমার চান্স হয়ে গেছে এটা না, ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, বিনয়ী হতে হবে, দোয়া করতে হবে, সবকিছুই করতে হবে, এই সব কিছু মিলেই তোমার অ্যাকচুয়ালি রেজাল্ট। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর তারপরে লাস্ট প্রশ্ন কি বলছে, ইঞ্জিনিয়ারিং এ চান্স না হলে এই প্রিপারেশন নিয়ে আর কোথায় সম্ভব? ওই যে বলছিলাম মেডিকেল প্রিপারেশনে একটু ঝামেলা, তাছাড়া সব জায়গায় তুমি সুন্দর পারফর্ম করে আসতে পারবা। তো তোমার ভার্সিটিতে যেটা হয় যে ক্যালকুলেটর অ্যালাউড থাকে না, তো অনেক অঙ্ক আছে যে স্টুডেন্টরা ক্যালকুলেটর দিলে একবারেই সুন্দর, এখন তো ক্যালকুলেটর হ্যাক্স নামে অনেক হ্যাক্সও পাওয়া যায়, তো ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে খুব সুন্দর সুন্দর একবারে ক্যালকুলেটর অঙ্ক করে দিচ্ছে, ওটি আবার হাতে কলমে করতে পারতেছে না। ত্রিকোণমিতির ম্যাক্সিমাম অঙ্ক তো ক্যালকুলেটরই হয়ে যায় অপশন টেস্টিং এর মাধ্যমে, বাট হাতে কলমে করতে গেলে হয়তো টাইম বেশি লাগে। সো বিষয়টা হচ্ছে গিয়ে এই যে রিটেনের জন্য প্রিপারেশন নিলেও তোমাকে কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন পারতে হবে, ক্যালকুলেটর ছাড়া অঙ্ক পারতে হবে। ম্যাথে ঝামেলাটা কম, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে বেশি। তো তোমাকে করতে হবে কি, আমাদের ইঞ্জিনিয়ারিং যে প্রিপারেশনটা আছে এটার পাশাপাশি ভার্সিটি অ্যাডমিশনের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাকে পড়তে হবে, বায়োলজি টুকটাক পড়তে হবে তুমি যদি ভার্সিটিতে পরীক্ষা দিতে চাও, এবং এর পাশাপাশি হ্যান্ড ক্যালকুলেশন তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি ঢাকা ভার্সিটির রেজাল্ট দেখো তাহলে দেখবা ঢাকা ভার্সিটি কিন্তু টপার তারাই হচ্ছে যারা কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিল। সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে এক্ষেত্রেও তোমার ওয়াইড ভেরিয়েশন থাকতেছে, স্কোপটা বেশি থাকতেছে। মেনলি হচ্ছে তোমরা দেখো যে মেডিকেলে যারা প্রিপারেশন নেয় তারা হচ্ছে ওই প্রিপারেশনটা একটু অন্য টাইপের, মানে ফিজিক্স ওখানেও আছে, ওখানে কেমিস্ট্রিও আছে, ম্যাথ নাই, ওখানে হচ্ছে বায়োলজি আছে, ধরলাম যে এই তিনটা সাবজেক্ট আবার ইয়েতেও আছে, তোমার ভার্সিটিতেও আছে, বাট প্যাটার্নটা সম্পূর্ণ আলাদা। ফিজিক্সের কোয়েশ্চেন মেডিকেলে যেরকম হয় সেম চ্যাপ্টার থেকে হচ্ছে ভার্সিটিতেও প্রশ্ন আসে, বাট সেম টাইপের হবে না। মেডিকেলে তো মূলত হচ্ছে একটু থিওরি টাইপের কোয়েশ্চেনগুলো বেশি আসে, যে থিওরিটিক্যাল টাইপের ব্যাকগ্রাউন্ডের। মনে করো তুমি যখন মেডিকেলে তুমি প্রিপারেশন নিচ্ছ, তোমার প্রিপারেশনটা ফিজিক্সের কিন্তু একটু হলেও আলাদা রকম হবে, বাট ইঞ্জিনিয়ারিং এর সাথে ইউনিভার্সিটির যে প্রিপারেশনটা এটা অনেকাংশেই মিলে যায়, শুধুমাত্র একটা সাবজেক্ট তোমাকে এক্সট্রা পড়তে হবে, সেটা হচ্ছে বায়োলজি। এই বায়োলজি সাবজেক্ট এক্সট্রা পড়া ছাড়া আর আমি কোনো আসলে মেজর চেঞ্জ দেখি না। হ্যাঁ, এটা ঠিক যে বুয়েট বা বেশি ইঞ্জিনিয়ারিং এর জন্য হচ্ছে তোমাকে একটু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন বেশি সলভ করা লাগে, বাট অ্যাডভান্স লেভেলে করার আগে তোমাকে তো বেসটা থাকতে হবে। এই বেসটা তোমাদের হচ্ছে কোথা থেকে, এইচএসসি থেকে আসবে, বাকি যতটুকু দরকার সেটা হচ্ছে আমরা সাপোর্ট দিব। এবং এই জিনিসটা যদি তোমার ঠিকঠাক থাকে, মোটামুটি সবগুলো কনসেপ্ট যদি তোমাদের জানা থাকে, তাহলে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি তোমার হচ্ছে ভার্সিটিতে বাধার কারণ হবে না। বাধার কারণ একটাই হতে পারে, হয়তো বা তোমার বায়োলজি তুমি উইক ছিলে, এটাই একমাত্র। বাট হচ্ছে মেডিকেল হচ্ছে প্রিপারেশন নিয়ে ইউনিভার্সিটি ক্র্যাক করা তুলনামূলক টাফ, যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে হচ্ছে ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে তাদের তুলনায়, ঠিক আছে? এই কারণে আমি বলছি যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেও তোমাদের কিন্তু শুধুমাত্র বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট এই চারটা বাদেও আরো কি কি আছে, তোমাদের বিভিন্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিগুলো আছে, আইইটি আছে, এমআইএসটি আছে, তারপর হচ্ছে তোমাদের হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি রিলেটেড যে কৃষি গুচ্ছ আন্ডারে যতগুলো আছে সবগুলো আছে। এই সবগুলোর মধ্যে শুধুমাত্র জাস্ট একটা সাবজেক্ট তোমাকে আলাদাভাবে একটু রাখতে হবে। বাট তুমি যদি কনফিডেন্ট থাকো, অবশ্যই অবশ্যই হচ্ছে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটাতে খুব বেশি জোর দিতে হবে। এবং তুমি যদি সেকেন্ড অপশন রাখতেই চাও তাহলে বায়োলজিটা মাঝে মাঝে একটু দেখতে হবে, ঠিক আছে? তো মোটামুটি যদি আইডিয়া থাকে আশা করি সমস্যা হবে না খুব একটা। আচ্ছা, তো আমার মনে হয় চলে আসছি আমরা লাস্টের দিকে, আর আমাদের কিছু কোয়েশ্চেন ছিল না এরকম। তো যাই হোক, লাস্ট কথা এটাই যে আমাদের এই কোর্সটা কিন্তু 2025 সালের জন্য তোমাদের শুরু হয়ে আছে। এটা হচ্ছে 31 আগস্ট থেকে। 31 আগস্ট থেকে হচ্ছে আমাদের ক্লাসের রুটিন অলরেডি তোমাদের কিন্তু পাবলিশ করে দিয়েছি আমরা, এবং তোমাদের যা যা ইনফরমেশন দেওয়া দরকার আমরা প্রাইভেট গ্রুপে সবসময় দিচ্ছি, এবং আমাদের ওয়েবসাইটে যদি তোমরা যদি ভিজিট করো তাহলে সবগুলো আপডেটেড ইনফরমেশন তোমরা কিন্তু সেখানেও পেয়ে যাবে আমাদের কোর্সের আন্ডারে, ঠিক আছে? তো কেউ যদি তোমাদের পরিচিত এখনো থাকে বা তোমরা যারা এনরোল করোনি, তো তোমাদের জন্য হচ্ছে একটা জিনিস বলছি, সেটা হচ্ছে তোমরা এখনো এনরোল করতে পারো। আমাদের কিন্তু এই অফারটা এখনো চলছে, এবং এটা হচ্ছে চলবে কিছুদিন, আর মনে হয় 1 মাসের মতো চলবে। তো এর মধ্যে এরপরে হচ্ছে আমরা কিন্তু স্টপ করে দিব। তো স্টুডেন্ট খুব বেশি নাই আমাদের এখন পর্যন্ত, বাট এই না থাকার মধ্যে কিন্তু সুবিধা কি, তোমাদেরকে এক একজনকে আমরা কিন্তু অ্যাকচুয়ালি মনিটর করতে পারবো যে তোমাদের থেকে যাতে করে আমরা বেস্ট আউটপুটটা নিয়ে আসতে পারি। তো এই কারণে
আমাদের কোনো তোমাদের যদি সমস্যা থাকে কিছু থাকে অবশ্যই গ্রুপে জানাতে পারবা। আমাদের সাথে কোনো যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপে একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে তোমাদের যোগাযোগ করতে পারবা। আমাদের তো তোমাদেরকে হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেসও দিয়ে দিয়েছি, তো সেখান থেকেও তোমরা কথা বলতে পারো আমার সাথে, এবং যে কোনো প্রয়োজনে আমাদের যদি যোগাযোগ করো আমরা সেই প্রবলেমগুলো সমাধান করার চেষ্টা করবো। তো এই হচ্ছে। ওকে, তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।